হঠাৎ করেই রুহি জানতে পারে যে সে তার বসের বাচ্চার মা হতে চলেছে। কিন্তু সে তার বস কেন? তার বয়ফ্রেন্ডের সাথেই তো আজ পর্যন্ত ঘনিষ্ঠ হয়নি। তাহলে এই বাচ্চা কোত্থেকে আসলো? এই রহস্য খুঁজতে গিয়েই রুহি এবার ধীরে ধীরে তার হ্যান্ডসাম বসের প্রেমে পড়ে যায়। এবার রুহি কি করবে? তার বয়ফ্রেন্ড আর বসের মধ্য থেকে কাকে বেছে নিবে? আর ওই বাচ্চারই বা কি হবে? সেই সবই জানবো আজকের এই মজার গল্পে। সিরিজের নাম উপস আব ক্যা। শুরুতে আমরা রুহি নামের একটা মেয়েকে দেখি, আর এই কাহিনীটা তাকে নিয়েই। দেখা যায় রুহি তার বয়ফ্রেন্ড ওমকারের সাথে গাড়িতে ক্লোজ হচ্ছিল। তখনই সে ওমকারকে বলে ওঠে, দাদিমা। এবার এই দাদিমা সে কেন বলল সেটা জানার জন্য তো আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। যখন সালটা ছিল 2008 আর রুহিও ছিল অনেক ছোট। তো রুহির দিদা, যার নাম সুভদ্রা, সে রুহির সাথে বসে টিভি সিরিজ দেখছিল। সেখানেই হঠাৎ করে একটা রোম্যান্টিক সিন চলে আসে, আর রুহিও সেটা দেখতে থাকে। কিন্তু তখনই তার দিদা রুহিকে পানি আনতে বলে। রুহিও চলে যায় পানি আনতে। সেই সময় সুভদ্রা সেখানে গিয়ে বলে, রুহি, এই মাটির ব্যাংক তুই কবে ভাঙবি ভেবেছিলি? রুহি বলে, এই তো 4 বছর পর। তো সুভদ্রা তখন তাকে বলে, তো এখন যদি কোনো কারণে ভুলবশত এই মাটির ব্যাংকটা পড়ে ভেঙে যায় তখন কি হবে? এই বলেই সে মাটির ব্যাংকটা ভেঙে ফেলে। তখনই সেখানে চলে আসে রুহির মা পাখি। পাখি এসে সুভদ্রাকে বলে, এত নাটক করার কি দরকার ছিল? এখন এইসব কে পরিষ্কার করবে? এই কথা বলেই সে একটা টাকার নোট লুকিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর রুহিকে সুভদ্রা বলে, দেখো, এই মাটির ব্যাংকটা তো আর জোড়া লাগানো যাবে না, তাই না? ঠিক একই রকম হয় মানুষের সম্মান, যা একবার গেলে আর ফিরে আসে না। মনে থাকবে তো? রুহিও তখন বলে, হ্যাঁ। তো বর্তমানে রুহি তার দিদার কথাটা মাথায় রেখেই ওমকারকে বেশি কিছু করতে দেয় না। সে তাকে একদম সময় মতো আটকে দেয়। তো এই ওমকার একজন পুলিশ অফিসার হলেও সে কিন্তু ফুল টাইম বয়ফ্রেন্ড। যাক, তো রুহি ওমকারের সাথে সময় কাটানোর পরই বাড়ি ফিরে আসে। সুভদ্রা তখন জিজ্ঞেস করে, ওমকার কেমন আছে? আর আমি সব জানি, কোথা থেকে আসা হচ্ছে। রুহি বলে, সে ঠিকই আছে। সুভদ্রা তখন বলে, আর তোর মাটির ব্যাংক? রুহি তখন হেসে দেয় আর বলে, সেটাও ঠিক আছে। তো বুঝতেই তো পারছেন দিদা আর রুহি মিলে কি কথা বলছে। দিদা সবসময়ই তাকে তার সম্মান রক্ষার কথা বলে এসেছে, আর সবসময় সে তাকে এই ব্যাপারটা মনেও করিয়ে দেয়। তো এরপরই সুভদ্রা বলে, 27 বছর হয়ে গেল, এবার বিয়েটা করে নে। আর কত দেরি করবি? রুহি তখন বলে, বিয়ে করার জন্য দুটো জিনিসের প্রয়োজন হয় দিদা, 1 টাকা আর 2 প্ল্যানিং। আমাদের কাছে প্ল্যানিং থাকলেও টাকা নেই। তো এই হচ্ছে রুহির ছোট্ট দুনিয়া। অন্যদিকে আমরা সামার নামের একজনকে দেখি, যে দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম, কিন্তু সে একজন আনহ্যাপি হাজবেন্ড। তার স্ত্রী আছে, তার নাম আলিশা। তবে তার সাথে সামার মোটেও হ্যাপি না। যাক, তো এরপরই দেখা যায় সামার রেডি হয়ে তার অফিসের জন্য বেরিয়ে যায়। তখনই আলিশার মা বন্দনা আলিশাকে বলে, মনে হচ্ছে সামারের তোমার প্রতি কোনো আগ্রহই নেই। আমি তোমাকে যা করতে বলেছিলাম তা করেছিলে? আলিশা বলে, মা, আমি এতটাও ডেসপারেট না। বন্দনা তখন তাকে বলতে থাকে যে, দেখো, মাঝে মধ্যে একটু ডেসপারেট হওয়া উচিত। তো অন্যদিকে দেখা যায় রুহি যেই হোটেলে ম্যানেজারের কাজ করে সেই হোটেলেই আজ সামার এসেছে। এটা তার বাবারই হোটেল। তো সেখানে সামারের ফ্রেন্ডরাও আসে। রুহির আবার অনেক বছর আগে থেকেই সামারের উপর ক্রাশ ছিল। তাই রুহিকে তার ফ্রেন্ড জিন বলে, দেখ, তোকে হয়তো ডাকবে। এটা শুনে রুহি বলতে থাকে, আরে, আমার মনে হয় সে আমাকে চিনতেও পারবে না, বাদ দে তো। ঠিক তখনই দেখা যায় সামার তাকে ডাকে। রুহিও এসে বলে, হ্যাঁ বলুন। সামার বলে, আচ্ছা, আমরা কি আগে কোথাও মিট করেছি? যাক, ছাড়ো এসব। তুমি আমাকে একটু হেল্প করবে, কারণ আমার ফ্রেন্ডরা সবাই অ্যালকোহলিক। এই নাও টাকা। কিন্তু রুহির কাছে এই টাকা দেওয়ার বিষয়টা মোটেও ভালো লাগে না। তাই সেই ব্যাপারটা ইগনোর করে বলে, আপনার কাজ হয়ে যাবে, থ্যাঙ্কস। তো কিছুক্ষণ পরই সামারের সৎ বোন ডাক্তার রশনি আসে। এই রশনির সাথেই সামার সবসময় তার সব সিক্রেট শেয়ার করে থাকে। অন্যদিকে আমরা পাখিকে দেখতে পাই। সে আজ একটা ডান্স কোরিওগ্রাফি করছে, কিন্তু তার নজর আজ ডান্সের থেকে কম কিন্তু অন্য কারো উপর বেশি ছিল। আর সেটা কেন তা তো আমরা পরেই জানতে পারবো। এদিকে রশনি সামারকে বলে, ভালো হয়েছে, তোমাদের দুজনের বাচ্চা নেই। আর আমার মনে হয় যদি তুমি আলিশার থেকে আলাদা হয়ে হ্যাপি থাকো তাহলে সেটাই করা উচিত। সামার বলতে থাকে, সমস্যা তো এটাই, আমি নিশ্চিত না এটা নিয়ে, কারণ কেমোথেরাপি থেকে এখন পর্যন্ত সে আমার সাথেই ছিল। রশনি এটা শুনে বলে, আমরা কি জানি না আলিশা কেমন? তোমার কেমোথেরাপির সময় তার মোবাইলে ডাক্তারের নাম্বারের জায়গায় উকিলের নাম্বার ছিল। তাই আমি চাই যে আমার ভাই সব সময় হ্যাপি থাকুক। এরকম ভয় পেয়ে জোর জবরদস্তি করে কোনো বিয়েতে থাকার মানেই হয় না। যাক, তো আমার কল আসছে, আমি একটু কথা বলে আসছি, তুমি ভেবে দেখো কি করবে। তো এদের দুজনের কথাবার্তা
সবকিছুই আড়াল থেকে শুনে নেয় আলিশা। এরপর আমরা দেখতে পাই যে রশনির গার্লফ্রেন্ড তৃষার সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়, কারণ সে অন্য ছেলেকে চুজ করেছে। তৃষার তো এটা শুনেই মাথা খারাপ হয়ে যায়। তখনই সেখানে নার্স এসে রশনিকে বলে, ম্যাম, আজ আপনার 2টি অ্যাপয়েন্টমেন্ট আছে। প্রথমটা ইউটিআই চেক আপ, রুম নাম্বার 5, দুপুর 2টায় ছিল, কিন্তু পেশেন্টের একটু লেট হয়ে গেছে। আর দ্বিতীয়টা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, রুম নাম্বার 6-এ, ঠিক দুপুর 2:30টায়। রশনি তো তখন বিজি ছিল তৃষার মেসেজ নিয়ে, তাই সে বেশি ভালো করে না শুনেই বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি করে নিব। তো এরপরই রশনি আর্টিফিশিয়ালি ইনসেমিনেশনের জন্য রুম নাম্বার 6-এ না গিয়ে চলে আসে রুম নাম্বার 5-এ, যেখানে ছিল রুহি। এবার এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কি সেই বিষয়ে জানব। এটা হলো কৃত্রিমভাবে গর্ভধারণ প্রক্রিয়া, যেখানে পুরুষের স্পার্ম নিয়ে ইনজেক্ট করা হয় মহিলার ডিম্বাশয়ে, যেন সেই মহিলা প্রেগনেন্ট হয়ে যেতে পারে কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই। তো তারপরই রশনি এই প্রসিডিউর করে রুহির সাথে, আর এরপরই সে রুহিকে বলে 2 সপ্তাহ পরই আমরা রেজাল্ট পেয়ে যাব। এখন রুহি তো নিজেও জানে না আসলে তার সাথে কি করা হয়েছে, সে তো জাস্ট এসেছিল ইউটিআই চেক আপের জন্য। তো রুহি যাওয়ার পরই রশনি চলে আসে রুম নাম্বার 6-এর কাজ করতে, কিন্তু সেখানে সে দেখে সেখানে তো আলিশা, অর্থাৎ আলিশা এসেছিল কৃত্রিমভাবে গর্ভধারণের জন্য। তো আলিশা বলে, দেখো রশনি, এটা সামারের লাস্ট হেলদি স্পার্ম, তাই এটা যদি নষ্ট হয় তাহলে সামার আর কখনোই বাবা হতে পারবে না, তাই সব দোষ কিন্তু তখন তোমার হবে। এবার রশনি তো ইতিমধ্যেই সামারের স্পার্ম রুহির বডিতে দিয়ে এসেছে। এবার তো বেচারি পুরোপুরি ফেসে যায়, সে কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। আর সে যেহেতু রুহিকে সেটা দিয়ে দিয়েছে, তাই আলিশাকে এবার সে কি দিবে? সে স্পার্মের বদলে স্যালাইন দিয়ে দেয়, কারণ সত্যিটা সে কিভাবে বলবে কিচ্ছু বুঝতে পারে না। অন্যদিকে ওমকার মায়াসুর নামের একজনকে ধরার চেষ্টা করছিল। মায়াসুর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল, আর এই কাহিনীরও ভিলেন। তো ওমকার মায়াসুরের একটা লোককে ধরে আর বলতে থাকে, মায়াসুর কোথায় বল। লোকটা উল্টো জিজ্ঞেস করে মায়াসুরকে। ওমকার তো এটা শুনেই রেগে যায় আর বলে, চুপচাপ বল কোথায় সে, আর তার আসল নামটা কি। লোকটা তখন বলতে থাকে, স্যার সত্যি আমি তার নাম জানি না, তবে এই নাম্বার থেকে সবসময়ই কল আসে। ওমকার তারপর তার অফিসারকে বলে এই নাম্বারের খোঁজ করতে। অন্যদিকে সামারকে আলিশা জানায় সে খুব জলদি বাবা হতে চলেছে, কারণ তার ফ্রিজ করে স্পার্ম সে ইউজ করেছে। সামার তো এটা শুনে উপর উপর খুশি হলেও এমনিতে সে ভেতর থেকে একেবারে আপসেট ছিল, কারণ সে আলিশার সাথে থাকবে কি থাকবে না এটা নিয়েই কনফিউজ ছিল। এদিকে রশনি তার মাকে বলে, মা, আমি না হয় আলিশাকে সত্যিটা বলে দেই, না হলে সে আবার কেস না করে বসে। তার মা এটা শুনে বলে, না না, এখন বলিস না, কারণ এরকম প্রসিডিউরে 30% চান্স থাকে প্রেগনেন্ট হওয়ার, তাই আগে দেখ কি হয়। এবার এর মধ্যেই 2 সপ্তাহ কেটে যায়, আর হঠাৎ করেই বেহুশ হয়ে পড়ে যায় রুহি। এটা দেখেই তো পাখি দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। পাখি ভাবতে থাকে যে বেশি কাজের প্রেসারেই হয়তো বা এমনটা হয়েছে, কিন্তু ডাক্তার এসে বলে রুহি তো প্রেগনেন্ট। পাখি তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা তো অসম্ভব, কারণ আমার মেয়ে তো বিয়েই করেনি। ডাক্তার বলে, আমি জানি, কিন্তু এরকম কেস অনেক আসে আমাদের কাছে। বিয়ের আগে হয়তোবা কোনো ভুল হয়ে গেছে রুহির, তাই রুহি তুমি তোমার মাকে সত্যিটা বলতে পারো। পাখি তো তখন রেগে মেগে ডাক্তারকে বলে, আমার মেয়ে তার দিদাকে ছোটবেলায় ওয়াদা করেছিল যে সে বিয়ের আগে কখনোই এরকম কিছু করবে না, আর আমার মেয়ে রুহি তার ওয়াদা সব সময় রাখে, সেটা ভাঙার কথা সে ভাবতেও পারবে না। তাই তাদের কথা শুনে ডাক্তার আবারও টেস্ট করে, কিন্তু এবারও দেখে যে সে তো সত্যি সত্যিই প্রেগনেন্ট। পাখি তো তখন রুহিকে বলতে থাকে, কি রে, এইসব কি, তুই তো সত্যিই প্রেগনেন্ট। সুভদ্রা এবার মেরেই ফেলবে যদি এই একই কাজ আমাদের বাড়িতে দ্বিতীয়বার হয়। অর্থাৎ বোঝাই যায় পাখিও বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল। রুহি তখন বলতে থাকে, 1 মিনিট, আমি ওই গায়নাককে কল করে দেখছি। তারপরে রুহি আর পাখি কথা বলতে আসে রশনির সাথে। সেই সাথে আর এক টাইমে সামার আর আলিশাও আসে। রুহির মা তো সবটা জেনে খুবই রাগারাগি করে, আর রশনিও তখন রুহিকে সরি বলে একটা পিল দেয়, আর তাকে এটাও বলে এটা যেহেতু ভুলবশত হয়েছে তাই তুমি প্লিজ পিলটা খেয়ে নিও, এটা খেলেই তুমি সব শেষ করতে পারবে, বাচ্চার বাবাকেও বলতে হবে না। আর ওইদিকে সামার রশনিকে বলে, এটা তুই কি করলি, আমার শেষ চান্স ছিল বাবা হওয়ার। আলিশা তখন বলে, দেখো যা হয়েছে তা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু আমি সত্যিই বেবিটা চাই, তাই প্লিজ তুমি ওই মেয়েটার সাথে আমার কথা বলিয়ে দাও। অন্যদিকে রুহি ওমকারকে বলে,
তার প্রেগনেন্সির ব্যাপারে। ওমকার তো এটা শোনা মাত্রই মানা করে যে এসব মেনে নেওয়া অসম্ভব। এদিকে সামারের ফ্রেন্ড রাজ বলে, সামার চিন্তা করিস না, এরকম অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্সি হতেই পারে, আমারও হয়েছে কয়েকবার। সামার বলে, আরে বাবা, আমি স্পার্ম ফ্রিজ করে রেখেছিলাম এটা ভেবে যে আমি আমার বাবার থেকে বেস্ট ফাদার হব। এখন আমার এই হোটেলের কর্মচারীকে কি করে বলি বলতো যে প্লিজ আমার বেবিটা রেখে দিন। রাজ বলতে থাকে, আরে একবার না হয় কথাই বলে দেখ, হয়তোবা সে রাজি হয়ে যাবে। সামার তখন বলে, আরে রাজি হলেই বা কি করব, আলিশার কি হবে? আলিশা আর আমি ভালো কাপল হতে পারিনি, তাহলে ভালো মা বাবা হব কিভাবে? রাজ তখন বলে, আলিশা কত ঘরোয়া মেয়ে, তার ভেতরে মমতা ভরে ভরে আছে, দেখলি না অন্যের বাচ্চা নিতেও কিভাবে রাজি হয়ে গেল। সামার বলে, হ্যাঁ হয়েছে, আমি দেখেছি কত মায়া আছে তার। রাজ তখন বলে, দেখ ভাই, একমাত্র এই বাচ্চাটাই তোদেরকে এক করতে পারবে, তাই কিছু একটা কর। অন্যদিকে রুহি পাখিকে বলে, আমার সব ফ্রেন্ডরা ডেটিং করছে, কত কিছু করে বেড়ায় তাদের বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু আমি আর ওমকার গত 3 বছরে এরকম কিছুই করিনি, আমার সাথে তো এটা হওয়া উচিত হয়নি, আমি কখনোই ইরেসপন্সিবল ছিলাম না। পাখি এসব শুনে বলে, যেমন আমিও ছিলাম না। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায়, তখন সালটা ছিল 1994। তখনই সুভদ্রা জানতে পারে পাখি প্রেগনেন্ট, তাই সে তাকে বলে সে যেন ওই ছেলের সাথে বিয়ের কথা বলে। পাখি এটা শুনে বলে, মা আমি তো চেষ্টা করেছি, কিন্তু তার বাবা তাকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছে। সুভদ্রা বলে, তার মানে সে তোকে এই অবস্থায় রেখে পালিয়ে গেছে, সব দোষ তোর বাবার, আসলে তোকে আদর দিয়ে এরকম করেছে। এরপরে দৃশ্য আসে বর্তমানে, আর রুহি সেই পিলসগুলো হাতে নিয়ে ভাবছিল সে কি করবে। পাখি তখন বলে, রুহি অন্য কারো ভুলের জন্য নিজের জীবনের স্বপ্নগুলোকে নষ্ট করিস না। রুহি তখন বলে, মা আমার জন্য কি তোমার জীবনও থেমে গিয়েছিল? তো এর উত্তরে পাখি বলে, না, তুই আমার জীবনের সবচেয়ে বেস্ট পার্ট ছিলি। রুহি তখন বলে, মা এটা তো আমার প্রশ্ন ছিল না। পাখি তখন তার এই সব কথা ইগনোর করে তাকে ঘুমিয়ে পড়তে বলে। পরদিন সকালেই সামার রুহিকে অফিসে ডাকে। রুহিকে সামার অনেক চেষ্টা করে বলে, রুহি আমি হচ্ছি বাবা। রুহি তখন বলে, তাই নাকি? তো কার বাবা? সে তো ভেবেছিল সামারের অন্য কোনো সিক্রেট রয়েছে, কিন্তু সামার তখনই তার পেটের দিকে ইশারা করে। তখনই তো রুহি হা হয়ে যায়, আর সামার বলে, হ্যাঁ যা ভাবছো তাই। রুহি তো এটা জানার পরই সোফায় বসে পড়ে, আর সে অনেক কিছু ভাবতে থাকে, কারণ যার উপর তার ক্রাশ ছিল সে তারই বেবির সাথে প্রেগনেন্ট হয়ে গেছে। তাই এখন রুহি বলে, আসলে আমার সাথে আপনার আগেও একবার দেখা হয়েছিল, গোয়াতে আমি ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম। এবার দৃশ্য যায় 2016 সালে, সেখানে একই খাবার অর্ডার করে সামার আর রুহি। তাই রুহি বলে, আচ্ছা ঠিক আছে আপনিই নিয়ে নিন। সামারও তখন কিছু না বলে খাবারটা নিয়ে নেয়। তখন রুহি বলে, আরে একেবারে নিয়েই যাচ্ছেন, বলবেন না যে আপনারাও নিন, সমস্যা নেই। তো তারপরে তারা সবাই হাসে, আর দুইজন পরে সমুদ্রের তীরে বসে গল্প করতে থাকে। সামার বলে, তো হোটেল ম্যানেজমেন্ট ইন্টার্নশিপ শেষে জিএম, তারপর ভিপি? রুহি বলে, হ্যাঁ। সামার তখন বলে, ও তাহলে এটাই প্ল্যান? রুহির উত্তরে বলে, হ্যাঁ প্র্যাকটিক্যাল প্ল্যান এটাই। সামারের পর জিজ্ঞেস করে, তো তোমার ড্রিম কি? রুহি জানায়, আমি একজন রাইটার হতে চাই, গল্প লিখতে চাই। সামার তখন বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কেমন গল্প? রুহি জানায়, রোম্যান্টিক গল্প। তো এখানে এরা দুজন কথা বলার এক পর্যায়ে হঠাৎই কিস করে বসে। বর্তমানে রুহি বলে, ওইটা আমার প্রথম কিস ছিল। তো সামার তাকে বলতে থাকে, আসলে আম সরি, তখন আমি খুব আলাদা একজন মানুষ ছিলাম, তবে এখন আমি বদলে গেছি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, তুমি কি পারবে আমার বেবিকে রাখতে? রুহি তো বলতে থাকে, না সরি, অসম্ভব, আমি আমার কাজে ফোকাস করতে চাই, বিয়ে করতে চাই, সুন্দর একটা জীবন চাই। সামার বলে, না আমি আর আমার ওয়াইফ বেবিকে দেখব, তুমি শুধু জন্ম দিবে। রুহি বলে, তো তাতে কি, তাও এটা আমারই বেবি, আর আমি আমার বেবিকে আপনাদের দিব কোন বিশ্বাসে? আমি কিভাবে বুঝবো আপনারা বেস্ট প্যারেন্টস? দেখুন আমি আমার ছোটবেলাটা নর্মাল পাইনি, কারণ আমার বাবা আমাদের ছেড়ে দিয়েছিল, তাই আমি একই রকম জীবন আমার বেবিকে দিতে চাই না, সরি। তো এখানে কথা বলার পরই আলিশা সামারকে কল করে আর বলতে থাকে, তুমি কি তাকে তোমার ক্যান্সারের কথা বলেছ? তাকে টাকা অফার করেছ? সামার বলে, আলিশা আমি তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বাচ্চা রাখতে চাই না। তো তখনই দেখা যায় আলিশা তার কল কেটে তার বয়ফ্রেন্ড রাজকে বলে যে সামার তো আমার সব পরিকল্পনা নষ্ট করে দিবে। তো এখানেই আমরা বুঝতে পারি আলিশা আসলে সামারকে চিট করছে, আর সে বেবি চায় তার কারণ সামারের প্রপার্টি। যদি বেবি ছাড়া আলিশার ডিভোর্স হয় তাহলে সে যেই টাকা পাবে তার দ্বিগুণের বেশি পাবে বেবি সহ ডিভোর্স হলে, তাই সে এই প্ল্যান করেছে। তো রাতের বেলা রুহি মেসেজ করে ওমকারকে বলে যে বেবির বাবার সাথে কথা হলো, সে বলল বেবিটা চায়। এখন আমি কি ঠিক করছি যা করব ভেবেছি? ওমকার তারপরে রুহির বাড়ি আসে,
আর তাকে বলে, দেখো রুহি, আমি জানি তুমি খুব ভালো মনের একজন মানুষ, কিন্তু আমি তোমার সাথে 3 বছর আছি আর আগামী 30 বছরও থাকতে চাই। সেজন্য বলছি এইসব বলো না, আর নিজের ব্যাপারেও ভাবো, ক্যারিয়ার নিয়ে ভাবো। রুহি বলে, রিল্যাক্স, আমি ভেবেছি কাল হসপিটালে গিয়ে বেবি অ্যাবর্ট করব। তো তাদেরকে এভাবে কথা বলতে শুনে ফেলে সুভদ্রা। তাই সুভদ্রা রুহিকে ভেতরে এনে বলে, আমি তোর থেকে এটা আশা করিনি, তুই তো আমাকে ওয়াদা করেছিলি তাই না? রুহি বলে, না দিদা, আমি কোনো ওয়াদা ভঙ্গ করিনি। আসলে আমি নর্মাল চেক আপ করতে যাই হসপিটালে, কিন্তু ডাক্তার কনফিউজড হয়ে অন্য কারো স্পার্ম আমার মধ্যেই ইনজেক্ট করে দেয়। তুমি যে অক্ষয় কুমারের গুড নিউজ মুভি দেখেছিলে না, IVF এর বিষয় যে ছিল, সেরকমই আমার সাথে হয়েছে। সুভদ্রা তো এটা শুনে বলে, তাহলে এখন কি হবে? রুহি বলে, আমি বেবির বাবার সাথে মিট করেছি আর সে বেবিটা রাখতে চায়, কিন্তু আমি তো পারবো না, আমার অনেক কিছু করার বাকি আছে লাইফে। সুভদ্রা তখন রুহিকে বলে, 28 বছর আগে তোর মায়েরও একই অবস্থা ছিল, আমিও তাকে বলেছিলাম অ্যাবর্ট করে নিতে, কিন্তু সে আমার কথা শোনেনি। ভাগ্য ভালো ছিল শোনেনি, না হলে তো তুই আমাদের জীবনে আসতি না, আর আমরাও একটা হ্যাপি ফ্যামিলি হতাম না। তো এবার কাজে গিয়েও তো রুহি ভাবছিল যে সে কি করবে। তখনই সেখানে আলিশা আসে আর বলতে থাকে, আমি সামারের ওয়াইফ। রুহি বলে, হ্যাঁ আমি জানি। তো এরপরে আলিশা রুহির কাছে 5 মিনিট চায় কথা বলার জন্য। সে তারপর তাকে বলে, তুমি একজন মেয়ে, তাই তুমি আমার দুঃখটা বুঝতে পারবে। আমার 2 বার মিসক্যারেজ হয়, তারপরই সামার সুস্থ হয়ে ওঠার পর আমরা ট্রাই করেও ফেল হই, আর এটা আমাদের শেষ আশা ফ্যামিলি বানানোর। তাই একবার ভেবে দেখো রুহি। তো রুহি এবার সবার বলা কথাগুলো নিয়ে অনেক ভাবে। সব ভাবনা চিন্তা করার পরই সে তার ফ্যামিলিকে জানায় সেই বাচ্চাটা রাখবে। পাখি বলে, শিওর তুই? রুহি বলে, হ্যাঁ, কারণ এই বাচ্চাটাকে তো অনেকেই চাইছে, তাই আমি ভেবে দেখলাম একে অ্যাবর্ট করা উচিত হবে না। সুভদ্রা তখন হেসে দেয় আর বলে, আমাদের রুহি কত বড় হয়ে গেছে তাই না? এ কথা বলেই তারা 3 জন একে অপরকে জড়িয়ে ধরে নতুন একটা জার্নির জন্য। অন্যদিকে আমরা সেলিব্রিটি ভানরাজকে দেখতে পাই, যে একটা জায়গায় পাখিকে দেখে চমকে ওঠে, আর তার কারণ হচ্ছে এই ভানরাজই হচ্ছে রুহির আসল বাবা। ভানরাজ রুহির ফ্যামিলিকে সোশ্যাল মিডিয়ায় দেখে বেশ সারপ্রাইজড হয় আর বেশ খুশিও হয়। এদিকে রুহি ওমকারকে বলে যে, তুমি ধরে নাও আমাদের মধ্যে 9 মাসের একটা ব্রেক হচ্ছে। ওমকার বলে, আমি বুঝতে পারছি না তুমি অন্য কারো জন্য কেন নিজেকে সাফার করাবে। রুহি বলে, হয়তোবা এটাই আমার নিয়তি, কারণ আমিও তো একটা ভুলই ছিলাম। আমার মা যখন প্রেগনেন্ট ছিল তখন তাকে সবাই একা করে দিয়েছিল, কিন্তু আমার মা কখনোই আমাকে একা ছাড়েনি, আমাকে সবসময় চেষ্টা করেছে একটা বেস্ট লাইফ দিতে। ওমকার বলে, আমি জানি হয়তো কোনো কারণেই তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো, তবে আমি তোমার সিদ্ধান্তের সাথে ওকে নই। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ হবে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, আর আমি সেটা হতে দিব না। রুহি তখন ওমকারকে বলে, আমাকে বিশ্বাস করো, আমাদের সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে আমরা সামারের বেস্ট ফ্রেন্ড রাজকে দেখি, যে একটা লোককে ধরে মেরে ফেলে, যাকে পুলিশ ধরেছিল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেই মায়াসুর? সেটা তো গল্পের মধ্যে ধীরে ধীরেই জানা যাবে। তো তারপরই গল্প চলে যায় 2011 সালে, যেখানে রুহি সোহাম নামের একটা ছেলেকে স্টক করছিল, আর এটা পাখি বুঝতে পেরে যায়। রুহি তো সোহামের বার্থডেতে যায় তাকে ইমপ্রেস করতে, কিন্তু সেখানে পাখি গিয়ে সবকিছু নষ্ট করে ফেলে। তখন থেকেই রুহি সিদ্ধান্ত নেয় পাখিকে আর কোনো বার্থডে পার্টিতে সে নিয়ে যাবে না, এমনকি নিজের বার্থডেতেও না। বর্তমানে রুহিকে তার দিদা বলছিল যে কি খেলে বাচ্চা গুলুমুলু হবে, আর পাখি বলছিল যে কি করলে বাচ্চা স্ট্রং হবে। তখনই রুহি বলে, দেখো এইসব করো না তোমরা, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি 3 মাস পর যখন আমার পেট দেখা যাবে তখন আমি সামার স্যারের মহারাজা হোটেল গোয়াতে থাকতে চলে যাব, আর সেখানে বাচ্চা জন্ম দিয়ে সামার এবং আলিশার হাতে তুলে দিব। আর তাই বলছি, এই বাচ্চার প্রতি তোমরা বেশি অ্যাটাচ হয়ে যাবে না, কিন্তু এটা আমাদের নয় বরং তাদের বাচ্চা। এদিকে আলিশা আজ পার্টিতে বলবে যে তারা মা বাবা হতে চলেছে সেরোগেসির মাধ্যমে। এটা জানার পরই সামার বলে, এইসব করার আগে রুহির সাথে কথা বলা উচিত নয় কি? আলিশা বলে, হ্যাঁ, তুমি তাকে সেরোগেসির কন্ট্রাক্ট দিয়ে দাও। অন্যদিকে রুহিকে পাখি বলে, তুই এখানে তাদের বাচ্চা নিয়ে সাফার করছিস, আর তারা তো পার্টি করছে, তুই আমার সাথে আয়, এখনই কেস করবি। রুহি বলে, আর আদালতে কে যাবে? তোমার তো ঘুমই ভাঙে না সকালে। পাখি বলে, আর ওই যে ডাক্তার রশনি, ওর লাইসেন্স তো সবার আগে বন্ধ করা উচিত, না হলে তো অর্ধেক শহরকেই সে ভুলে প্রেগনেন্ট করে দিবে। এদিকে রশনি তো চিন্তায় চিন্তায় শেষ, কারণ এই হসপিটালে ফান্ড করেছে সামার, তাও সামারের পূর্বপুরুষদের জমি বন্ধক রেখে। এখন যদি হসপিটাল বন্ধ হয় তাহলে তো সব শেষ। তো এদিকে রাত সামারকে বলে, ভাই তুই জলদি কথা বল রুহির সাথে, আর আউট অফ কোর্ট এই বিষয়টা সেটেল করে নে, না হলে কিন্তু আজীবন কোর্টের চক্করে পড়তে হবে। সামার বলে, দেখ আমি ওই বেবিটা চাই, তাই এত কিছু ভাবতে পারছি না,
তো এরপরই রুহি দেখা করে ওমকারের সাথে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ওমকার হ্যাঁ জানায়। তো এরপর সে বলতে থাকে, নভেম্বরে ডেট তাই তো? তাহলে 8 মাস 6 দিন আর 4 ঘন্টারই তো ব্যাপার। তারপর তো পুরো লাইফটাই পড়ে আছে, আমাদের মধ্যে কেউ আসবে না এর মধ্যে। ঠিক তখনই দেখা যায় সেখানে সামার চলে আসে। সে এসেই বলে, আমি কি রুহির সাথে 2 মিনিট কথা বলতে পারি? প্রাইভেট কথা ছিল। ওমকার তখন আর কি বলবে, বলে আচ্ছা ঠিক আছে। তো রুহি বাইরে আসার পরই সামার তাকে সেরোগেসির কন্ট্রাক্টটা দেয় আর বলে, আমি আর আলিশা প্রেগনেন্সির অ্যানাউন্সমেন্ট করব, তুমি কি এতে রাজি আছো? রুহি বলে, হ্যাঁ নিশ্চয়ই করুন। সামার তখন বলতে থাকে, আচ্ছা সরি, আমার বোন রশনির ভুলের জন্য এত ঝামেলা হচ্ছে, কিন্তু তুমি যদি চাও তোমার ক্ষতিপূরণ স্বরূপ 10 লাখ বা যত আমি দিতে পারি সব দিব। রুহি তো এই কথা শুনেই রেগে যায় আর বলতে থাকে, সরি, আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু এইসব টাকার জন্য করছি না, আর আপনারা আমাকে হেল্প করছেন না, বরং আমি আপনাদের হেল্প করছি এই বেবিটা রেখে। তাই প্লিজ এসব নিয়ে আর কথা বলবেন না। এ কথা বলেই রুহি সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে ভানরাজ পাখির বাড়ির সামনে এসে পড়ে, আর সেই সময় পাখি মানুষের ভিড় দেখে নিচে চলে আসে। আর এখানে এসেই তো সে একেবারে শকড। ভানরাজ তখন পাখিকে গাড়িতে তুলে নিয়ে আসে। পাখি তো অনেক রেগে মেগে বলতে থাকে, এত বছর পর তুমি এখানে কি করতে এসেছো? তো এদের ব্যাক স্টোরি হচ্ছে, এরা দুজন একসাথে একটা ফিল্মের ডান্সার হিসেবে কাজ করত। তারপরই ফিল্ম হিট হয়ে গেলে তাদের মধ্যে ভালোবাসারও জন্ম নেয়, আর এরপরই পাখি হয়ে যায় প্রেগনেন্ট। তো বর্তমানে ভানরাজ পাখিকে বলে, দেখো আমি রুহির ছবি দেখেছি আর তার চোখ অনেক সুন্দর, যা তোমার থেকে তো সে পায়নি। তো রুহি আমাদেরই মেয়ে তাই না? পাখি এটা শুনে বলে, তো? ভানরাজ বলে, তো মানে কি? 25 বছর ধরে এত বড় সত্য তুমি আমার থেকে কিভাবে লুকিয়ে রাখতে পারলে? পাখি তো এটা শুনেই বলে, এই যে চুপ করো, এখন চোখ খুব সুন্দর লাগছে মেয়ের তাই না? তখন তো তুমিই আমাকে বলেছিলে অ্যাবর্শন করিয়ে নিতে, আর এখন তো তুমি বড় স্টার হয়েছো, বিয়ে করেছো, অনেক টাকাও কামিয়েছো, তাহলে আর কি চাই তোমার? হ্যাঁ, মেয়ে নিয়ে কি করবে তুমি? আসলে ভানরাজের সব থাকলেও সে সত্যিকারের অর্থে খুব একা ছিল, তাকে সময় দেওয়ার মতো তার স্ত্রীর কাছেও সময় নেই। এরপর পাখি তাকে বলতে থাকে, আমি সবাইকে বলে দিয়েছি তার বাবা অ্যাব্রড চলে গেছে, তাই এখন দয়া করে আমাদের মাঝখানে আসার চেষ্টা করবে না। ভানরাজ তখন বলে, সবার কথা ছাড়ো, রুহির কি অধিকার নেই তার বাবার বিষয়ে সত্যিটা জানার? পাখি বলে, বুঝতে কেন চাইছো না? এটা সঠিক সময় না, রুহি প্রেগনেন্ট। ভানরাজ তো এটা শুনে অনেক খুশি হয় আর বলে, তাই নাকি? তাহলে আমি দাদু হতে চলেছি। আর তার হাজবেন্ড কেমন দেখতে? আমরা কি ডিনারে মিট করতে পারি? সে একাধারে এতগুলো কথা বলে যায়। তখনই পাখি বলে, প্লিজ চুপ করো আর আমার কথা শোনো, এটা সঠিক সময় হবে না এই সব কিছুর জন্য, আর আমি জানিও না সঠিক সময় আদৌ আসবে কিনা। ভানরাজ এসব শুনে বলে, আচ্ছা দেখো পাখি, আমি মানছি আমার অনেক বড় ভুল হয়েছিল, তখন আমি এত বড় দায়িত্ব নেওয়ার অবস্থায় ছিলাম না, কিন্তু এখন তো আছি, প্লিজ পাখি একটু বোঝো। পাখি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কথা বলে দেখব, তবে ততদিন পর্যন্ত তুমি তার সাথে দেখা করার চেষ্টাও করবে না। ভানরাজও তখন তাকে থ্যাঙ্কস জানায় আর বলে, আমি অপেক্ষা করব। এদিকে রুহি জিনকে বলে, এটা কেমন ফ্যামিলি বলতো? বোন এতটা কেয়ারলেস, আর দাদা কথায় কথায় টাকার অফার করছে, আমার কাছে তো সবচেয়ে আলিশা ম্যামকেই ঠিক মনে হয়। তখনই জিন তাকে সামারের কিছু ছবি দেখায় আর বলে, তুই হয়তো বা বেশিই ভাবছিস। অন্যদিকে ওমকার আর ফাইজা রাজের উপর নজর রেখেছিল, কিন্তু রাজ তো সেখানে বিজি হয়ে আছে আলিশার সাথেই। ফাইজা বলে, এই রাজ সারাদিন এই সব করে, তাহলে ডিল করার টাইম পায় কোথায়? আচ্ছা ওমকার, সরাসরি প্রশ্ন করে দেখে নাও না। ওমকার বলে, কিন্তু ছোট মাছ ধরতে গিয়ে কি বড় মাছ ছেড়ে দিব? এরপর সে বলে, গোবর্ধনের মাল বর্ডার পাস করে আসে 6 মাস আগে, পোস্টগার্ড দেখেছিল, আর দুজন পাকিস্তানি ডিলারকে মুম্বাইতেও দেখা গিয়েছে, তাই বিশ্বাস করো এতে মায়াসুরের হাত আছে। ফাইজা বলে, ওমকার, গত 2 বছর ধরে মায়াসুরের নামে কোনো লিড নেই, আর এত বড় মাদক র্যাকেট এত সহজে আন্ডারগ্রাউন্ড হয় না, তো হতে পারে সে মারা গেছে। ওমকার তখন বলে, আবার এটাও তো হতে পারে কোনো বড় প্ল্যানিং করছে। তখনই ফাইজা আলিশার ব্যাপারে কিছু ইনফরমেশন পায়, যা সে ওমকারকে পাঠায়। ওমকার দেখার আগেই তো তাকে রুহি কল করে আর বলে, ওমকার, এই সামার তো খুব খারাপ লোক, আমি তাকে বেবি দিতে পারবো না। ওমকার তো তখন সব কাজ রেখে দৌড়ে রুহির সাথে কথা বলতে আসে। তখন রুহি বলে, দেখো, এই সামার তো 5 বছর আগে নেকেড হয়ে ছবি তুলেছিল, যার জন্য সে গ্রেফতারও হয়। আমি এই বেবিটা জন্ম দিতে চাইছি কারণ সে একটা ভালো ফ্যামিলি পাবে, কিন্তু এরা তো খুব বাজে, তার চেয়ে ভালো আমরাই এই বেবিটাকে রেখে দেই, কি বলো? ওমকার তখন বলে, রুহি, 5 বছর আগের কথা এসব, এখন অতীতের মানুষকে নিয়ে বর্তমানে জাজ করা কি উচিত? মানুষ তো বদলাতেই থাকে তাই না?
আর এখন দেখো সামার আর আলিশা দুজনই বেবিটা চাইছে, তাহলে সমস্যা কোথায়? রুহি তখন ভাবে হয়তো সে একটু বেশিই ভেবে নিয়েছে, তাই সে আবারও কাজে চলে যায়। তো পরদিন হসপিটালে রুহি আসে আল্ট্রাসাউন্ড করতে। সেখানে তার সাথে তার দিদা আর মাও আসে। সামার, আলিশা এবং ওমকারও ছিল সেখানে। ডাক্তার বলে যারা বাচ্চার বায়োলজিক্যাল বাবা মা তারা বাদে বাকি সবাই বাইরে অপেক্ষা করুন। তো তারপরে সেখানে রুহির আল্ট্রাসাউন্ড হয়। সামার তখন রুহিকে সরি বলে তাকে সেই টাকার অফার দেওয়ার জন্য। রুহি তখন বলে না না ঠিক আছে, আর আমি আপনাকে ইনস্টাগ্রামে দেখেছি, সেখানে একটা অন্যরকম পোস্ট ছিল, আর এইসব পোস্ট কে করে পাবলিকলি? সামার তখন বলে আমি সেটা ডিলিট করিনি, কারণ আমি চাইছিলাম এটা দেখে মনে রাখতে যে আমি ওই লাইফে আর ফিরতে চাই না, আমি বদলে গিয়েছি রুহি। রুহিও বলে বুঝতে পেরেছি, আমিও যখন প্রেগনেন্ট হলাম তখন রিয়েলাইজ করলাম আমি লাইফ নিয়ে পরিকল্পনা করতে এত বিজি ছিলাম যে ভুলেই গিয়েছিলাম জীবন উপভোগ করতে। এটা শুনে সামার বলে এখনো তো দেরি হয়নি, আর তোমার রাইটার হওয়ার ইচ্ছা কি এখনো আছে? এইসব বলেই এখানে দুজন বেশ কমফোর্টেবল হয়ে গল্প করতে থাকে আর অনেক হাসাহাসিও করে। বাইরে ওমকার আলিশাকে বলে তোমার রাজের সাথে যা আছে তা বন্ধ করো বুঝলে? আলিশা বলে কি বললে? ওমকার বলে কেন শুনতে পাওনি বুঝি? আমি কি জোরে জোরে বলবো? আমি কিন্তু সব জানি। আলিশা তখন অবাক হয়ে বলে তুমি কিভাবে জানো? ওমকার তখন জানায় আমি ইন্টেলিজেন্স অফিসার ম্যাডাম। আপনার কেন? আপনার দিদার ও বয়ফ্রেন্ডের খোঁজ আমি করতে পারি। আলিশা বলে ক্লোজ ফ্রেন্ড হতেই পারে তাই না? ওমকার বলে হ্যাঁ, তবে সামার কি জানে তোমার এই ক্লোজ ফ্রেন্ডের ব্যাপারে? জানলে নিশ্চিত ডিভোর্স হবে আর রুহিও বেবিটা দিবে না। তাই বলছি এইসব বাদ দিয়ে নিজের বিয়ে বাঁচাও, তারপর বেবি নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি করো। আলিশা তখন তাকে বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ যে যদি রুহি বেবি না দেয় তাহলে সেটা তোমার ঘাড়ে পড়বে? ঠিক আছে, আমি রাজের সাথে ব্রেকআপ করব, আর তার বদলে তুমি আমার সাপোর্টে থাকবে বুঝলে? তো এরপরই বাইরে আসে রুহি আর সামার। আলিশা তো রুহিকে দেখেই বলে আমি তো এখন থেকেই বেবির জন্য খুব এক্সাইটেড। যাক, তো তারপরে রুহি ওমকারের গাড়িতে ওঠে বাড়ি যাওয়ার জন্য। ওমকার তখন তাকে দেখে বলে কি তোমাকে তো বেশ খুশি খুশি লাগছে? রুহি বলে হ্যাঁ, আমরা আজ বেবির হার্টবিট শুনলাম তো তাই বেশ এক্সাইটেড লাগছে। ওমকার বলে ও এত তাড়াতাড়ি হার্টবিট? রুহি বলে হ্যাঁ। তো ওমকারের পর বলতে থাকে তো তারপর 8 মাস পর বেবি হয়ে গেলে আমাদের মাঝে না বেবি থাকবে, না সামার আর আলিশা থাকবে, কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। রুহি তো তাকে বলতে থাকে ওমকার তোমার কি কোনো সমস্যা হচ্ছে তাদের নিয়ে? ওমকার বলে কই না তো, আমার কি সমস্যা হবে? আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, তাও তার বসের বাচ্চা নিয়ে, আর তাকে আমি হসপিটাল থেকে বাড়ি দিয়ে আসছি, তাহলে আমার আবার কি সমস্যা হবে তাই না? রুহি তো তার এরকম কথায় একটু আপসেটই হয়ে যায়, তাই ওমকার আবার তাকে সরি বলে। যাক, এরপর রুহি ঠিক করে সে ওমকারকে জানাবে গোয়াতে তার আর সামারের কিস করার ব্যাপারটা। তো এই বিষয় যখন সে ওমকারকে জানায় তখন তো ওমকার আরো বড় রিয়্যাক্ট করে। সে বলতে থাকে দেখো তুমি ওই জবটা ছেড়ে দাও, কারণ প্রেগনেন্ট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন তো দেখছি সামারের সাথে তোমার আগে থেকেই যোগাযোগ ছিল। রুহি বলে আরে ওইটা তো একটা সময় ছিল যা এখন নেই, আর আমি জব ছাড়বো কিভাবে? আমাকে আর কোথায় জব দিবে এই অবস্থায়? আর জব ছাড়া আমার প্ল্যানিং এ নেই। ওমকার এসব শুনে বলে আর আমাদের সম্পর্কটা তোমার প্ল্যানিং এর কোথায় আছে রুহি? আমাদের কি হবে ভেবেছো? তখনই সেখানে রুহির মা দিদা গাড়িতে উঠে পড়ে, তাই আর ওমকার কথা বাড়ায় না। এদিকে আলিশা সামারকে বলে আমি কি আল্ট্রাসোনোগ্রামের ছবিটা দেখতে পারি? সামার বলে কেন, কি করবে? পার্টিতে সবাইকে দেখাবে? এই কথা শুনে আলিশা বলে সামার অনেক হয়েছে, আমরা কি একটু চেষ্টা করতে পারি না হ্যাপি থাকার জন্য? সামার তো এর কোনো উত্তরই দেয় না। তো সেদিন রাতের বেলায় দেখা যায় পাখিকে বানরাজ মেসেজ করে আর জিজ্ঞেস করে তুমি কি কথা বলেছো তার সাথে? সে কি বলল? আমরা কি কাল দেখা করতে পারবো? তো তারপরে পাখি ভাবে আজ রুহিকে সত্যিটা বলার চেষ্টা করবে সে। তো সে রুহিকে জিজ্ঞেস করে কি করছিস? রুহি জানায় এই তো একটা রেজিগনেশন লেটার লেখার চেষ্টা করছিলাম। পাখি এটা শুনে বলে কেন? সামার তোকে জব থেকে বের করে দিয়েছে? আমি তাকে এখনই কল করে বলছি। রুহি বলে না মা, সামার কিছুই করেনি। ওমকার চায় না আমি সেখানে জব করি, আর আমি তার ফিলিংস বুঝতে পারছি। তার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো ব্রেকআপ করে নিত। ওমকার আমার প্রতিটা স্টেপে ছিল, তাই আমি তার জন্য এতটুকু তো করতেই পারি। তো পাখি এইসব শুনে ভাবে সে বানরাজের কথা তাকে অন্যদিনই বলবে। তো রুহি এরপর বলতে থাকে আমরা আজ বেবির হার্টবিট শুনলাম মা, আর আমি রিয়েলাইজ করতে পারলাম এটা অন্য কেউ না, বরং আমার বেবি, যাকে আমার 8 মাস পর অন্য কারো হাতে দিয়ে দিতে হবে। আমি ভেবেছিলাম আমি এই বেবির সাথে বেশি অ্যাটাচ হব না, কিন্তু আমি জানি না কি হচ্ছে, আমি রেডি না এইসবের জন্য। পাখি এসব শুনে বলে আমরা লাইফের কোনো পরিস্থিতিতেই রেডি থাকি না মা, তাই আমার কথা শোন আর লয়ারকে কল কর। মাঝে মাঝে নিজের জন্য ভাবাটা অন্যায় না?
রুহি বলতে থাকে, মা তুমি একা সবকিছু কিভাবে সামলেছিলে? এর উত্তরে পাখি বলে, আমি একা করেছি নাকি, তোর দিদাও তো ছিল। তারপরে সুভদ্রা বলে, কি হয়েছে? পাখি বলে, রুহি তার বেবির হার্টবিট শুনেছে আর এখন তার সবকিছু রিয়েলাইজ হচ্ছে। সুভদ্রা বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তখনই পাখিকে বনরাজ কল করে। তাই পাখি বাইরে এসে বলে, রুহির সাথে এখন কথা বলা যাবে না, আর তুমি আমাকে বারবার এভাবে বিরক্ত করবে না তো। বনরাজ তখন বলতে থাকে, কেমন মা তুমি যে মেয়ের সাথে তার বাবাকে দেখা করতে দিচ্ছ না? পাখি বলে, দেখো আমি যেমনই হই না কেন, আমি রুহির মা, আর আমি খুব ভালো করেই জানি রুহির কিসে ভালো আর কিসে খারাপ। এরপরে ফ্ল্যাশব্যাকে সেদিনের বার্থডে দেখানো হয়, যখন রুহি সোহামকে প্রপোজ করতে যায়। তবে তার আগেই পাখি সোহাম আর বাকি ছেলেদের কথা বলতে শোনে রুহিকে নিয়ে। সেখানে তারা খুব আজে বাজে কথা বলছিল। তাই পাখি রুহির মন ভাঙার চেয়ে বেশি ঠিক মনে করে এম্বারেসড প্যারেন্ট হওয়া। সেজন্যই পাখি হঠাৎ করে সেখানে ডান্স করে আর রুহিকে বাধ্য করে সেখান থেকে বাড়ি ফিরতে। তো বাচ্চারা সবসময় তাদের মা বাবাকে ভিলেন ভাবে, কিন্তু মা বাবা তাদের ভিলেন না বানাতে গিয়েই নিজেরা হয়ে যায়। আর এই ব্যাপারটা বাচ্চারা অনেক পরে বুঝতে পারে। যাক, অন্যদিকে আলিশা আর রাজের উপর নজর রাখছিল ওমকার। তখনই ওমকারকে ভয়েস মেসেজ পাঠায় রুহি আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার এই জবটা খুব প্রয়োজন, তাই আমি চাইলেও এটা ছাড়তে পারছি না, আর আমি আশা করব তুমি আমাকে বুঝবে। তো অন্যদিকে আলিশা রাজকে বলে, আমি চাই ব্রেকআপ করতে। এই কথা বলতেই তো আলিশার গলা চেপে ধরে রাজ আর বলতে থাকে, তুমি আমার কাছে এসেছিলে সামার অসুস্থ ছিল বলে, তাই এবার আমাকে ছাড়লে কিন্তু আমি সত্যিই তোমার বাঁচা মুশকিল করে দিব। আলিশা এরপর হেসে বলে, আরে আমি তো অভিনয় করছিলাম, তাই চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। এদিকে আজ হোটেলে সামারের বাবা জয় আসে। জয় সামারকে বলে, আমি এখানে আসি না মানে এই না যে আমি কিচ্ছু জানি না। কালকের একটা হোটেল এসে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাই কিছু করো আর কিছু শেখো। আর রশনি, তুমি ডাক্তার হয়ে কি করলে? আমাদের তো নতুন ঝামেলায় ফেলে দিলে। আর সামার, ওই বাচ্চাটা কোথা থেকে এসেছে আমি কেয়ার করি না, লোকে গল্প করার আগে এই বিষয়টা ওখানেই মিটমাট করে নাও। রশনির মা তখন বলে, জয় প্লিজ এসব কথা রাখো, আমি বলেছি তো আমি বিষয়টা দেখব। সামার তখন বলে, হ্যাঁ বাবা, তুমি ড্রিঙ্কস নাও আর এনজয় করো। তারপরে আলিশা সামারকে আলাদাভাবে এসে বলে যে, সামার বাবার কথায় মন খারাপ করো না, এই বেবিটা আমাদের গুড লাক হয়ে আসবে দেখো। সামার তখন জিজ্ঞেস করে, কিভাবে আলিশা? বেবি কি এই হোটেলটা চালাবে? আর আমি জানি তুমি এসব করছো পাবলিসিটির জন্য। তো আলিশা এরপর বলে, তোমার সত্যিই মনে হচ্ছে যে আমি এসব পাবলিসিটির জন্য করেছি? হ্যাঁ, হতে পারে আমি আগে যা করেছি তা ভুল ছিল, কিন্তু তুমি কি করেছো? সামার বলে, আমি আবার কি করেছি তোমার সাথে? আলিশা তখন বলতে থাকে, ক্যান্সার থেকে ফিরে আসার পর আমার কেন মনে হলো যে আমি আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে কেন ভালোবাসা বন্ধ করে দিলে? কিন্তু সামার, তুমি বন্ধ করলেও আমি কিন্তু করিনি। তো এইসব বলেই আলিশা কাঁদতে শুরু করে। তখনই সামার তার মন ভালো করতে আল্ট্রাসোনোগ্রামের ছবি দেখায়, যা দেখেই আলিশা স্মাইল করে। তখন সামার বলে, খুব সুন্দর না? তখনই সেখানে রুহি আসে আর বলতে থাকে, ম্যাম আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? আলিশাও বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি আসছি, তোমরা কথা বলে নাও। তারপরে রুহি হাঁটতে হাঁটতে সামারকে বলে, আমি আসলে অনেক ভেবেছি এই বিষয়ে, কিন্তু তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার রশনির বিরুদ্ধে মামলা করব। আমি জানি সে আপনার বোন হয়, কিন্তু এটা আমার জন্য ঠিক মনে হয়েছে। সামারও বলে, ঠিক আছে। তারপর সামার তাকে একটা বেলুন কিনে দেয়, আর এটা দেখেই তো রুহি হেসে দেয় আর বলতে থাকে, আমি আপনার বোনের নামে মামলা করব বলছি, আর আপনি আমাকে বেলুন কিনে দিচ্ছেন? সামার বলে, হ্যাঁ, কারণ তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। তার উপর 7 বছর আগে আমরা কিসও করেছি। রুহি বলে, হ্যাঁ, সেজন্যই হয়তো এসব হচ্ছে। তো এরপরই সামার তাকে বলে, দেখো তুমি কিন্তু আমার হোটেলের কর্মচারীও, তাই আমি তো এতটুক কেয়ার তোমার করতেই পারি, তাই না? তো তারপরে তারা হোটেলে চলে আসে। সেখানে ওমকার এসে রুহির সাথে কথা বলছিল। রুহির ইচ্ছাতে সে সম্মতি দেয় যে সে এখানেই জব করবে। তো তারা যখন কথা বলছিল, ঠিক ওই সময় উপর থেকে রাজ পড়ে যায় মহারাজা মূর্তির উপর, আর সে ওখানে বাজেভাবে মারা যায়। এটা দেখেই তো সবাই বেশ ঘাবড়ে যায়। বর্তমানে জয় সামারকে বলে, এসব আজে বাজে বন্ধু রাখো কেন? তার ব্যাকগ্রাউন্ড কত খারাপ দেখো। আমি আমার হোটেল রিলেটেড কিচ্ছু চাই না, কোনো ঝামেলা হোক সেটা কিন্তু আমি চাচ্ছিই না। সামার বলে, বাবা সে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, প্রায় 10 বছর ধরে আমার সুখ দুঃখের সাথী ছিল সে, তার জন্য আমরা কিচ্ছু করব না? জয় বলে, চুপ থাকো, শুধু শুধু সমস্যা আমি চাই না। তো আলিশার কেন যেন এসব দেখে বেশ ভয় হচ্ছিল, তাই সে বলে, আমার একটা কল আসছে,
আমি রিসিভ করে আসছি সামার। এই বলে সে সেখান থেকে সরে আসে। অন্যদিকে দেখা যায় রাজের মার্ডার কেস নিয়ে দ্রুত কাজ করতে বলে অফিসার, আর সেখানে দায়িত্বে ছিল ওমকার এবং ফাইজা। তবে ওমকার বারবার আলিশাকে এই কেস থেকে দূরে রাখতে চাইছিল, কারণ তার ভয় ছিল যদি আলিশা ধরা খায় তাহলে সে না আবার রুহির বেবির বাবা হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আলিশা তাকে মেসেজ করে আর হোটেলে ডাকে তার সাথে কথা বলার জন্য। এদিকে তো রুহি আজ বেশ এক্সাইটেড, কারণ সে ওমকারের সাথে 3 বছর পর প্রথম একটা ক্লোজ সম্পর্কে যাবে। তাই সে হোটেলের একটা উপরের ফ্লোরে যাচ্ছিল। সেই সময় লিফটে তার দেখা হয় সামারের সাথে। রুহি তখন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সামার বলে, না, আমার সবচেয়ে কাছের বন্ধু রাজ আমাকে ছেড়ে চলে গেছে। কি করে ঠিক থাকি বলতো? যার কাছে আমি আমার সব শেয়ার করতে পারতাম আজ সেই নেই। রুহি এটা শুনে বলে, তোমার যদি কখনো কিছু বলার থাকে তাহলে আমি আছি তোমার পাশে, আমার সাথে শেয়ার করতে পারো। সামার তখন এই কথা শুনে তাকে থ্যাঙ্কস জানায়। তো অন্যদিকে রশনিকে নিতে সেখানে অফিসাররা পৌঁছে যায়। তাই রশনি তো দ্রুত লুকিয়ে সেখান থেকে পালায়। এদিকে হোটেলে রুহিকে দেখে আলিশা তো চিন্তায় চিন্তায় পিলস খেয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরই সেখানে ওমকার আসে। তাই সে ওমকারের সাথে লুকিয়ে আর এক জায়গায় যায়। আলিশা ওমকারকে বলে, আমার একটা নেকলেস সেই রুমে পড়ে আছে, আর এটা তোমাকে আনতেই হবে বের করে। ওমকার বলে, এটা কোনো সাধারণ কাজ না আলিশা, আর আমার মনে হচ্ছে তুমি এই মার্ডারের সাথে জড়িয়ে আছো। আলিশা বলে, আমি চিটার হতে পারি কিন্তু মার্ডারার না। এখন দেখো, সেই নেকলেস বাইরে না আনলে কিন্তু সামার আমার আর রাজের অবৈধ সম্পর্কের কথা জানতে পারবে, আর রুহিও এই কথা জানতে পারলে কিন্তু সেই বেবি তোমার উপর চাপাবে। ওমকার বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, দেখছি কি করা যায়। তো বাইরে আসার পরই রুহি ওমকারকে বলে, তুমি কি কথা বলছিলে? ওমকার বলে, কই কিছু না তো, সাধারণ জিজ্ঞাসাবাদ। রুহি বলতে থাকে, তুমি আমার কাছে কিছু লুকিয়ে রাখছো না তো? আলিশা ম্যাম এই মার্ডারের সাথে জড়িয়ে নেই তো? তো ওমকার তখন তাকে মিথ্যা বলে যে না, বরং সে তো আমাকে হেল্প করছে এই কেসে। তো তারপরে জিন আর রুহি কথা বলে এই ব্যাপারে। জিন বলে, হতে পারে আলিশা ম্যাম মাদকাসক্ত, তুই একবার খোঁজ করে দেখতো। রুহি তখন কল্পনা করে আলিশা তার বেবিকে নেশার ঘরে ট্রিট করছে। তাই তো রুহি চলে আসে আলিশার বাড়ি আর তার সাথে সময় কাটানোর নামে তার ঘর চেক করে। তবে আলিশা তাকে হাতে নাতে ধরে ফেলে। তাই রুহি এবার সত্যিটা বলে যে আমি ভাবছিলাম আপনি এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছেন কিনা, তাই সব চেক করে দেখছিলাম। সরি ম্যাম, আমি শুধু চাইছিলাম শিওর হতে যে আমার বেবি একটা ভালো ফ্যামিলিতে যাবে কিনা। তখনই আলিশা বলে, আসলে রাজ আমাদের জন্য খুব ভালো ফ্রেন্ড ছিল, আর সামার অনেক ভেঙে পড়েছে, তাই আমিও বেশ আপসেট। সে কারণেই পিলস নিচ্ছিলাম আর ওখানে গিয়েছিলাম তাদেরকে হেল্প করতে। আর আমার অ্যাংজাইটি সমস্যা আছে, সামারের ক্যান্সার যখন ধরা পড়ে তখন এই পিলসগুলো খেতাম আমি, আর আজ হোটেলে খেয়েছি। এইসব জানার পরই তো রুহি বেশ গিলটি ফিল করে আর তাকে সরি বলে। আলিশা তখন বলে, কোনো ব্যাপার না, আসো আমি একটা ঘর দেখাই। তারপরে আলিশা রুহিকে বেবির রুম দেখায় আর তাকে বলে, চিন্তা করো না, আমি তোমার বেবিকে খুব আদরে রাখবো। রুহি তো আবারও তাকে সরি বলে আর তাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলে। তারপরে হোটেলে এসে রুহি দেখা করে সামারের সাথে। সামার বলে, আমার বন্ধুকে আমি শেষ বিদায়ও জানাতে পারবো না, কারণ বাবা বলেছেন হোটেলের নাকি সমস্যা হবে। রুহি এটা শুনে বলে, বন্ধুত্ব কি বাবাকে জিজ্ঞেস করে করেছিলে? দেখো, আমরা কঠিন মুহূর্তে যেই সিদ্ধান্ত নেই সেটাই আমাদেরকে ডিফাইন করে যে আমরা কেমন। তো এবার তুমি দেখো, ভালো হোটেলিয়ান হবে নাকি ভালো বন্ধু। সামার তখন হেসে বলে, আমাদের বেবি যে হবে সে তোমার মতো হলে আমি বেশ খুশি হব। রুহি তো এটা শুনে বলে, আর লুকস তোমার মতো হলে আমি মাইন্ড করব না। তো এইসব কথা বলার সময়ই রুহির কোনো কারণে হার্টবিট বেশ ফাস্ট হয়ে যাচ্ছিল। অন্যদিকে ওমকার ক্রাইম সিনে সেই নেকলেসটা খুঁজে যাচ্ছিল। তখনই সেখানে সামার আসে আর বলতে থাকে, আমি কি কোনো হেল্প করব? এই হোটেলটা আমারই। ওমকার বলে, সরি, এটা ক্রাইম সিন, তাই আপনারা কেউ থাকতে পারবেন না, প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। সামার এরপর বাইরে এসে ফাইজাকে বলে, এই ওমকার এত রুড কেন? ফাইজা বলে, আসলে কেসটা জটিল তো, তাই হয়তো এমন করেছেন। আমরা সন্দেহ করছি এতে রাজের গার্লফ্রেন্ড জড়িয়ে আছে। এবার তো সামার চিন্তায় পড়ে যায় যে রাজের গার্লফ্রেন্ডটা কে ছিল। এদিকে আজ হোটেলে আসে ভানরাজ রুহির সাথে মিট করতে। রুহি তো তাকে দেখেই এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি আমাদের হোটেলে? আপনার সিরিয়ালের অনেক বড় ফ্যান আমার দিদা। ভানরাজ বলে, আর তুমি দেখো না? রুহি বলে, হ্যাঁ আমিও মাঝে মধ্যেই দেখি। তখন ভানরাজ বলতে থাকে, চলো একটা সেলফি তুলি, তোমার দিদাকেও দিও। এবার তো সুভদ্রা সেলফি পেয়ে দৌড়ে আসে পাখির কাছে আর বলে, দেখ দেখ রুহি কার সাথে সেলফি তুলেছে, আমি তাকে বলবো আমাদের বাড়ি নিয়ে আসতে। তো সুভদ্রা নিজেও জানে না এটাই যে রুহির আসল বাবা, কিন্তু সেই ভানরাজের অনেক বড় ফ্যান, তা অনেক বছর ধরেই। এবার তো রাতে হোটেলে আসে
রুহি আর ওমকার তাদের ব্যক্তিগত সময় কাটাতে, কিন্তু তখনই সেখানে আবারও ফলস ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় আলিশা, যাতে করে সবাই বাইরে যায় এবং সেই সুযোগে সে নেকলেসটা আনতে পারে। তাই রুহি আর ওমকারের আজ আর কিছুই হয় না, আর আলিশাও তো সেই রুমে যেতে পারে না। এবার বাইরে দাঁড়িয়ে রুহি এটার জন্য খুশি হয় যে তার আর ওমকারের মধ্যে কিছুই হয়নি, কারণ হয়তোবা সে ধীরে ধীরে সামারকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় ভানরাজকে কল করে পাখি আর বলতে থাকে, তুমি কেন রুহির সাথে দেখা করেছো? ভানরাজ বলে, আমি স্বাধীন দেশে থাকি আর যেখানে ইচ্ছা সেখানে ড্রিঙ্কসও করতে পারি, আর তাছাড়া আমি আমার মেয়েকে জানতে চাই, সেজন্যই গিয়েছিলাম দেখা করতে। পাখি এসব শুনে বলে, একটা 47 বছরের ছেলে 27 বছরের মেয়ের পেছনে ঘুরলে কেমন লাগবে? ভানরাজ এটা শুনে বলে, চুপ করো, আমি 35 বছরের। আসলে সে এটা বলে নিজের বয়স কমাতে চাইছিল। যাক, তো এরপর সে বলতে থাকে, আমি আমার মেয়েকে এইভাবেই একটু একটু করে জানবো আর চিনবো। পাখি তখন বলে, রুহি কিন্তু এখনো জানে না যে সে তোমার মেয়ে, তাই প্লিজ তার থেকে দূরে থাকো। এই কথা বলেই পাখি বাইরে আসে, কিন্তু সে দেখতে পায় তার মা তো সবকিছু শুনে ফেলেছে। অন্যদিকে রুহি একটা মিথ্যা বলে ওমকারকে। সে বলে, আমরা 3 বছর যখন অপেক্ষা করেছি তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা করি। তো রুহি তো এবার সামারকে নিয়ে কনফিউজড হয়ে পড়ে। সে বুঝতে পারে না সে কি করবে। সে তো ওমকারের সাথে সম্পর্কটা নিয়েও কনফিউজড যে সেই সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবে কিনা। তখন ওমকার বলে, তাহলে চলো আমরা বিয়ে করে নেই, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা বলার সময়ই ফায়েজা কল করে তাকে আর বলতে থাকে, আলিশার বিরুদ্ধে আমরা একটা লিড পেয়েছি। এই কথা শোনার সাথে সাথে ওমকার সেখান থেকে চলে আসে আর আলিশার সাথে কথা বলতে থাকে, কিন্তু আলিশা তো আবারও বলে, আমি চিটার হতে পারি কিন্তু মার্ডারার না। এবার সামারের সাথে যখন আলিশা যাচ্ছিল তখনই সে কথায় কথায় বলে ফেলে, রাজের মা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সামার এটা শুনে বলে, তুমি এ কথা কিভাবে জানো? আলিশা বলে, কেন, তুমিই তো একবার বলেছিলে। কিন্তু সামার তো এটা নিজেও জানতো না, তাই এবার সামারের সন্দেহ হয় যে রাজের গার্লফ্রেন্ড আবার এই আলিশাই নয় তো। সামার তখন আলিশাকে বলে, পুলিশ বলল রাজের গার্লফ্রেন্ড ছিল যে এই কেসে জড়িয়ে আছে। আলিশা এটা শুনে বলে, ও গার্লফ্রেন্ড। তো অন্যদিকে সুভদ্রা পাখিকে বলে, তুই গত 27 বছর ধরে এত বড় মিথ্যা বলে আসছিস, কিভাবে পারলি? রুহি তার বাবার সাথে দেখা করার জন্য পাগল হয়েছিল, কিন্তু আমাদেরকে তুই কিচ্ছু বললি না, সবকিছু লুকিয়ে গেলি। পাখি বলে, আমি কিভাবে বলতাম মা, আমাদের দুজনের জীবনই অনেক কঠিন ছিল, তাই আমি বলতে পারিনি। সুভদ্রা এটা শুনে বলে, যা করার করে ফেলেছিস, এবার তুই রুহিকে সত্যিটা বলবি। পাখি বলে, মা আমি তো চেষ্টা করছি। ঠিক সেই সময়ই রুহি এসে বলে, আমি আর ওমকার সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। এটা শুনেই তো তারা খুবই খুশি হয়ে যায়। পাখিও বেশ ইমোশনাল হয়ে পড়ে। এবার পরদিনই ওমকারের বাবা মা আসে রুহিকে দেখতে, কিন্তু ওমকারের বাবা মা রুহির ফ্যামিলিকে পছন্দ করে না আর খুব বেশি বাজে পরিস্থিতি হয়ে যায়, তাই হয়তো বা তারা এই বিয়েতে রাজিই হবে না। তবে রুহি তো স্বপ্নের মধ্যেও এখন সামারকেই দেখছিল ওমকারের বদলে। সে যে কি করবে সে এবার নিজেই বুঝতে পারে না। অন্যদিকে জয় তার ভাগ্নে লাভকে ডাকে তার মুম্বাইয়ের হোটেলে, কারণ এই হোটেলের লস সামার একা আটকাতে পারছে না। এবার সামার আর লাভের মধ্যে সম্পর্ক তো কোনো কালেই ভালো ছিল না, তারা একে অপরকে একেবারেই দেখতে পারে না। তার উপর জয় বলে, তোমরা দুজন এখন একসাথে কাজ করবে আর এই হোটেলকে ঠিক করবে। 23 ঘন্টা সময় দিলাম, দুজনই দুজনের পরিকল্পনা আমাকে এসে বলবে আর তারপরই আমি সিদ্ধান্ত নিব। অন্যদিকে আজ কুণ্ডলী দেখিয়ে আসছিল রুহি আর ওমকার, সেখানে কিছুই ঠিকঠাক মেলেনি তাদের। এই নিয়ে তো তারা একটু টেনশনেই ছিল। তখনই ওমকার বলে, আরে এসব তো টাকা দিলেই ম্যানেজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আসল কথা তো আমরা একে অপরকে ভালোবাসি। তখনই রুহি বলে, আসলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু জানো সেই স্বপ্নে তুমি ছিলে না। ওমকার এটা শুনেই বলে, এখন আবার এটা বলো না যে আমার জায়গায় সামার ছিল। রুহির উত্তরে বলে, হ্যাঁ সেই তো ছিল। এটা শুনেই তো ওমকারের মাথাটা নষ্ট হয়ে যায়। এরপর থেকে আলিশা ওমকারকে একের পর এক মেসেজ করছিল মিট করার জন্য। তখনই ওমকার বলে, আমি আমাদের জন্য এত ফাইট করছি আর তুমি রুহি, তুমি এখন এমন সব কথাবার্তা বলছো যেন আমি একাই ভালোবাসি তোমাকে। এই কথা বলেই ওমকার চলে যায়। এবার রুহি ঠিক করে সে আর সামারের আশেপাশেই যাবে না, তাকে সে ইগনোর করে চলবে, যদি এতে করে সবকিছু ঠিকঠাক হয় আর কি। কিন্তু দেখা যায় সামার তো ঘুরে ফিরে তার আশেপাশেই চলে আসে তার সাথে কথা বলতে, আর রুহিরও তো মাথায় অন্য সব চিন্তাই ঘুরছিল। এদিকে সুভদ্রা পাখিকে না বলে চলে আসে ভানরাজের সাথে দেখা করতে,
আর পাখিকে কল করে এটা বলাতেই তো পাখি খুবই রেগে যায়। সুভদ্রা তখন বানরাজের সাথে দেখা করে ভেবেছিল সে খুব রাগারাগি করবে, কিন্তু বানরাজ এসেই তো তার রাগ একেবারে কমিয়ে দেয়। বানরাজ বলে, মা আপনি আমাকে একবার মনে করলেই তো চলে যেতাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? সুভদ্রা তখন বলে, রুহির বিয়ে আর সেখানে তার বাবা থাকবে না, এটা কি হয়? তো এই সময়ই বানরাজ আগে যা করেছে সেই সব কিছুর জন্য মাফ চায় আর পরে বলে, আমি রুহিকে খুব ভালোবাসি, আমি তার খেয়াল রাখতে চাই, তার মায়েরও খেয়াল রাখতে চাই আর তার দিদারও খেয়াল রাখতে চাই। আমাকে তো পাখি তার আশেপাশেও যেতে দেয় না, কিন্তু আমি আপনাকে বলে রাখছি আমি তো বিয়েতে যাবই যাব। এদিকে হোটেলে ঘুরে ঘুরে সামার বিভিন্ন নতুন কাজ করার কথা বলছিল আর সেগুলো লিখতে বলছিল রুহিকে, কিন্তু রুহির নজর তো সামারের উপর থেকে যাচ্ছিলই না। সে হাজার চেষ্টা করেও তার উপর থেকে তার চোখ সরাতে পারছিল না। তখনই হোটেলে আলিশা আর ওমকার সেই নেকলেসটা খুঁজে যাচ্ছিল। আলিশা তখনই খেয়াল করে সেখানে একটা স্পট পড়ে আছে আর ওমকার বলে, তাহলে এটা যে করেছে তার কাছেই নেকলেস আছে আর সেই হচ্ছে আসল খুনি। এদিকে রুহিকে আর সামারকে একসাথে দেখে নেয় ওমকার আর এটা দেখেই তো সে খুবই রেগে যায়। রুহি তখন ওমকারকে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল ভাবছে। তো ওমকার যেহেতু রুহিকে সত্যি সত্যি খুব ভালোবাসতো তাই সে বলতে থাকে যে, দেখো রুহি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এটা বলতে কষ্ট হলেও বলছি, তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা আরো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, কারণ এটা মানুষের জীবনের সবচেয়ে বড় ডিসিশন আর আমি চাই না আমাকে তাড়াহুড়ো করে বিয়ে করার পর তুমি কোনো রিগ্রেট ফিল করো। সেজন্য আমি আগে থেকেই বলছি আরো একবার ভালো করে ভেবে দেখো, তারপর আমাকে জানাও। এদিকে বাড়িতে সুভদ্রা পাখিকে বলে যে, দেখ রুহি আসলেই তাকে সত্যিটা বলে দিবি, সে যখন জানবে বানরাজ তার বাবা তখন সে এমনিতেই খুশি হয়ে যাবে। পাখি বলে, না হবে না, আমি জানি রুহিকে, সে উল্টো আমার সাথেই কথা বলবে না, তার মনটাই ভেঙে যাবে। তখনই রুহি বাড়িতে আসে। সেই সময় রুহির অবস্থা দেখে পাখি তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। রুহি বলে, কি আর হবে, আমি আমার বেবির বাবার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছি, তাই আমার বিয়েটা এবার ভাঙতে চলেছে। পাখি তো এসেই রুহিকে বলে, দেখ রুহি, অ্যাট্রাক্টেড কিন্তু যে কারো প্রতিই হতে পারিস, কিন্তু ভালোবাসাটা কার প্রতি আছে সেটা ইম্পর্ট্যান্ট। আর ওমকারকে তুই ভালোবাসিস, তাই তার প্রতি এবার অ্যাট্রাক্টেড হওয়ারও ট্রাই কর। তো রুহিও এবার সেটা করারই ট্রাই করে। তখন আবারও মেসেজ আসে সামারের যে তার দেয়া কাজটা সে করছে কিনা। তখনই রুহি লেগে পড়ে সামারের কাজ করতে। অন্যদিকে আলিশাকে এসে লাভ বলে, ম্যাডামের মনে হচ্ছে মন ভালো না। আলিশা বলে, লাভ আমাকে বিরক্ত করবে না। তো এদের ব্যাক স্টোরি হচ্ছে লাভের সাথে আলিশার বিয়ে হওয়ার কথা ছিল। লাভ আলিশাকে ভালোবাসতো, কিন্তু গোয়ার হোটেলটা লাভ পাওয়ার পর সামার প্রতিশোধ হিসেবে আলিশাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করে। আর এই থেকেই লাভ আর সামারের সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায়। বর্তমানে লাভ বলে, আমি চাই সামারের প্রেজেন্টেশন। আলিশা তখন বলতে থাকে, তাতে আমার লাভ কি? লাভ তখন জিজ্ঞেস করে, কি চাও শুনি? আলিশা জানায়, টেক্সট করে দিব যে আমার কি চাই। অন্যদিকে রুহি একটা চিঠি লিখে আনে ওমকারের জন্য, কিন্তু দেখা যায় সে চিঠিটা বদলে চলে গেছে সামারের কাছে। আর সামার এই সবকিছু পড়ে বলে, রুহি, এই সব আমি পড়েছি, আমি জানি তুমি আমার বেবির মা, আর এরকম ফিলিংস আসা খুবই স্বাভাবিক, কিন্তু এটা আমি মানতে পারছি না, আমার কাছে তুমি বোনের মতো। রুহি বলে, না, আসলে এটা আমার বয়ফ্রেন্ড ওমকারের জন্য, সরি। কথা বলেই রুহি ওমকারের কাছে আসে আর তাকে চিঠিটা পড়ে শোনায়। ওমকার বলে, তুমি শিওর তো আমাদের বিয়ে নিয়ে? রুহি বলে, হ্যাঁ, চলো বিয়ে করে নেই। ওমকার পরে রুহিকে সেখানেই রিং পরিয়ে জড়িয়ে ধরে। এদিকে আজ প্রেজেন্টেশনে লাভ তো ভেবেছিল সেই উইন করে যাবে, কিন্তু দেখা যায় সেখানে তো উল্টো সব প্রশংসা পেয়ে যায় সামার, কারণ সামারের হয়ে কাজ করছিল আলিশা। আর সামার ইচ্ছে করেই আলিশাকে লাভের সামনে বকাবকি করে, যেন লাভ এসে আলিশাকে এইরকম কিছু বলে। আর তার প্ল্যান কাজও করে যায়, তাই সে ভুল প্রেজেন্টেশন পায় আর সেটাই প্রেজেন্ট করে, আর এ কারণেই সামার জিতে যায়। অন্যদিকে ওমকার, ফাইজা এরা হোটেলে এসে রাজ মার্ডার কেসটা তদন্ত করছিল। ওমকার তখন সন্দেহ করে যে এই ট্রলিটার মাধ্যমেই রাজকে মারা হয়েছে, অর্থাৎ হোটেলের কোনো স্টাফই এই কেসে জড়িয়ে আছে। এদিকে রাতের বেলা সামার আর আলিশা ড্রিঙ্ক করছিল। তখনই সামার বলে, তুমি তো খুব সুন্দর অভিনয় করতে পারো কারো সাইডে থাকার। আলিশা বলে, হ্যাঁ, আমি খুব ভালো পারি। সামার বলে, হ্যাঁ, ঠিক যেভাবে তুমি আর রাজ অভিনয় করেছ, মানে তোমাদের অ্যাফেয়ারের ব্যাপারে আমি সব জানি। আলিশা তো এবার একেবারে হতভম্ব হয়ে যায়। তখন সে কোনো মতে সামারকে সরি বলে। সামার বলতে থাকে, ও তাহলে সত্যিই অ্যাফেয়ার ছিল? আমি তো শুধুমাত্র সন্দেহ করে বলেছিলাম, কিন্তু তুমি তো সত্যিটা বলে দিলে। যাক, এবার আমার ডিভোর্সটা আরো ইজি হয়ে গেল।
এখন আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। অন্যদিকে দেখা যায় আজ বিয়ের শপিং করতে আসে রুহি। সেখানে পাখি, সুভদ্রা আর রুহির হবু শাশুড়িও ছিল। রুহির শাশুড়ি তো বিয়েতে রাজি ছিল না, তাই সে খুব রেগে মেগে বসে থাকে। ওই সময়ই সেখানে চলে আসে বানরাজ, আর তাকে দেখেই তো রুহি খুব খুশি হয়। ওমকারের মাও তার মুড বদলে খুশি হয়ে যায়, কারণ বানরাজ একজন সেলিব্রিটি। এবার বানরাজ রুহিকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, এই মেয়েটা যার ঘরেই যাবে তার ঘর আলোয় ভরে যাবে। এই কথা বলেই বানরাজ চলে যাচ্ছিল। তখনই পাখির মনে পড়ে রুহি ছোটবেলায় বলেছিল, যদি আমার বিয়েতে বাবা আসতো তাহলে কত ভালো হতো, তাই না মা? এইসব কথা ভেবেই পাখি আজ রুহিকে সত্যিটা বলে ফেলে। এরপরে বাড়ি এসে রুহি বলতে থাকে, আর কিছু কি বলার আছে তোমাদের? মা, তুমি আমার সত্যিই মা তো? আর দিদা, আমার সত্যিকারের দিদা তো তুমি? বানরাজ বলে, রুহি, তখন পরিস্থিতি আমাদের খুব খারাপ ছিল, তাই তোমার মা তোমাকে বলতে পারিনি। রুহি তো আর তার কোনো কথাই শোনে না, সোজা তার রুমে চলে যায়। এদিকে আলিশা মিক্কি নামের তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসে। মিক্কি তাকে ব্ল্যাকমেইল করছিল কিছু একটা নিয়ে, আর তার মুখ বন্ধের বিনিময়ে আলিশার কাছে টাকা চাইছিল। আলিশা তখন বলে, আমি টাকা দিব, তবে আপাতত আমার হাজবেন্ডের সাথে ঝামেলা চলছে, সেটা শেষ হোক, তারপরই দিয়ে দিব। তো সেদিন রাতের বেলায় দেখা যায় সামারও এবার আলিশার মতোই স্বপ্ন দেখে, আর তার স্বপ্নে সে আলিশাকে দেখতে পায়, যা দেখা মাত্রই সামারের ঘুম ভেঙে যায়, আর সে উঠেই ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। পরদিন দেখা যায় রুহি তার মায়ের সাথে কোনো কথা না বলেই বেরিয়ে আসে কাজে। সে তাদের সবার উপর অনেক বেশি রাগ করেছিল। তো সেখানেই তার দেখা হয় ওমকারের সাথে। ওমকার বলে, দেখো, ওনার বয়স ছিল তখন 19, তাই হয়তো ভুল হয়ে গেছে। একবার তুমি তোমার বাবার সাথে মিট করে দেখো, হয়তোবা সব ঠিক হয়ে যাবে। তো এদিকে সামার ডিভোর্স পেপার দিয়ে দেয় আলিশাকে। আলিশা বলে, সামার, আমাকে একটু সুযোগ তো দাও, আমরা সব ঠিক করে নিব। আমি চাই না তুমি আমার ভুলের জন্য বেবিটা হারাও। সামার বলে, দেখো, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যা করেছো তারপর আর কিছু ভাববেও না, কোর্টেই দেখা হবে আমাদের। হোটেলে এসে সামার রুহিকে ডেকে আনে, কারণ বেচারা এখন আর রুহিকে বোন হিসেবে দেখতে পারছে না। তো সামার রুহিকে বলে, আমার আর আলিশার ডিভোর্স হচ্ছে, কারণ আলিশা অ্যাফেয়ার করেছিল, তো আমি এখনো এই বেবিটা চাই। রুহি তখন জিজ্ঞেস করে, আপনি একাই বেবিকে সামলাবেন? সামার বলে, হ্যাঁ, দেখো, আমি জানি তুমি এভাবে চাওনি কোনো কিছু, কিন্তু আমি কথা দিচ্ছি আমি বেবির কোনোই কমতি ফিল হতে দিব না। রুহি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমার একটু টাইম লাগবে এই সব কিছু ভাবার জন্য। সামারও বলে, ঠিক আছে, তবে আমি বেস্ট ফাদার হব, দেখে নিও। অন্যদিকে পাখি কল্পনা করে যে রুহি, সুভদ্রা এদেরকে ভানরাজ নিজের কাছে নিয়ে গেছে আর পাখিকে একা রেখে শাস্তি দিচ্ছে। এইসব ভেবেই তো পাখি তার মাকে ধরে কাঁদতে শুরু করে দেয়। সে কোনোভাবেই তাদেরকে হারাতে চায় না। এদিকে রুহিকে দেখে বানরাজ তো বেশ নার্ভাস হয়ে পড়ে। সে কি থেকে কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। সে শুধু চাইছিল রুহি তাকে বাবা হিসেবে মেনে নিক। অন্যদিকে রশনির মা তো অনেক চিন্তায় ছিল যে রশনি কোথায় পালিয়ে গেল, কোনোই খোঁজ খবর নেই মেয়েটার। সামার তখন বলে, চিন্তা করো না, এটা তো রশনির অভ্যাস, আমি ঠিকই তাকে খুঁজে নিব। এবার কিছুক্ষণ পরই সেখানে আসে ওমকার আর ফাইজা। ওমকার চাইছিল হোটেল স্টাফদের সব ইনফরমেশন নিতে, তো এটার জন্যই দেখা যায় ওমকার আর সামারের মধ্যে একরকম ঝগড়াই শুরু হয়ে যায়। তবে এটা প্রফেশনাল ছিল না, আসলে সবকিছুই তো হচ্ছিল তাদের পার্সোনাল প্রবলেমের জন্য। এদিকে রুহিকে বানরাজ একটানা শুধু শো অফ করে যাচ্ছিল। আসলে সে নার্ভাস হয়ে বুঝতে পারছিল না রুহি এসব পছন্দ করে না, তাই ভালো বাবা হতে গিয়ে রুহির কাছে সে উল্টোটা হয়ে যায়। সেই সময় রুহি বাইরে চলে আসে আর ওমকারকে বলে, এটা আমার বাবা হতেই পারে না, কথায় কথায় শো অফ করছিল, আজকের দিনটাই খারাপ। প্রথমে সামার, তারপর এই বানরাজ। ওমকার বলে, কেন, সামার আবার কি করেছে? রুহি তখন বলতে থাকে, আরে আলিশা আর সামারের ডিভোর্স হচ্ছে, কারণ আলিশার নাকি অ্যাফেয়ার ছিল অন্য জায়গায়, তবে সামার এখনো এই বেবিটাকে চায়। এই দুজনের মধ্যে কি যে চলছে আমি বুঝতে পারছি না। এবার আলিশার ব্যাপারে তো ওমকার আগে থেকেই জানতো, তাই সে খুব একটা সারপ্রাইজড হয় না। অন্যদিকে বানরাজ আসে পাখির সাথে কথা বলতে। তখন বানরাজ জানতে পারে রুহি খুব সাধারণ একটা মেয়ে, সে এত শো অফ পছন্দ করে না। বানরাজ তখন বলতে থাকে, রুহিকে প্লিজ একটু বলে দিও যে আমি নার্ভাস ছিলাম, তাই সে যেন তার বাবাকে আর একটা সুযোগ দেয়। এবার তো রুহি বাড়ি এসে না খেয়েই রুমে বসে থাকে। তখন পাখি বলে, আমি ভেবেছিলাম তোকে সত্যিটা বলবো, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি,
কারণ ততদিনে ভানরাজ তার ক্যারিয়ারে সফল হয়ে গিয়েছিল। যদি সে আমার থেকে তোর কাস্টাডি নিয়ে নিত তখন আমি কি করতাম? আমার কাছে তো তুই ছাড়া কেউই ছিল না। রুহি বলে, তখনও তুমি নিজের ব্যাপারেই ভেবেছিলে মা। এই কথা শুনে সে তার মেয়েকে বলতে থাকে, কখনো তো অন্যের দিকটাও ভেবে দেখতে পারিস। তো এই কথায় রুহি আজ আবারও আসে ভানরাজের সাথে মিট করতে। আর এবার ভানরাজ তো সাধারণ হওয়ার বিষয়টিকে খুব বেশি সিরিয়াস নিয়ে নেয়। তাই সে খুব নর্মাল একটা রেস্টুরেন্টে আসে, যেখানে গ্লাসে পানি দেওয়ার সময় আঙুল ডুবে গিয়েছিল ওয়েটারের। তাও ভানরাজ তার মেয়ের জন্য এই সব কিছুতে অ্যাডজাস্ট করছিল। তারপরে ভানরাজ বলে, আচ্ছা, আমার জীবনেরও অনেক ব্যাকস্টোরি আছে। একটা সময় ছিল যখন আমি খুব কষ্ট করেছি। তখন তোমার মাকে এরকম জায়গায় নিয়ে আসতাম, কারণ তখন আমার টাকা ছিল না। তোমার মায়ের এতে কোনো দোষ নেই রুহি, তখন আমার কিচ্ছু ছিল না। আমাকে যদি তোমার ব্যাপারে বলতো তাহলেও জানি না আমি ভালো বাবা হতে পারতাম কিনা। তাই প্লিজ তার দিকটাও ভেবে দেখো। রুহি তখন বলে, আপনারা কি আমার দিকটা কখনো ভেবে দেখেছেন? ছোটবেলায় আমার সব ফ্রেন্ডের বাবা তাদের স্কুলে দিয়ে যেত আর নিয়ে যেত, কিন্তু আমি আমার জীবনে একা একা স্কুলে যেতাম আর একা একাই আবার স্কুল থেকে ফিরে আসতাম। ফাদার্স ডে, ডটার্স ডে, এই সব কিছুতে আমি ভাবতাম আমার বাবা কেন আমার কাছে নেই। আমি সারাক্ষণ আমার বাবাকে মিস করতাম। আমি পড়ে গেলে বাকি সবার বাবার মতো আমার বাবা এগিয়ে আসতো না। আমি পড়লে আমাকে একাই আবার উঠে দাঁড়াতে হতো। তো আমি চাইছি না এখানে আপনি আর কিছু বলুন। আমরা দুজন দুজনকে ছাড়া এতগুলো বছর যখন পার করতে পেরেছি, তখন বাকি জীবনটাও পারবো। এসব বলে রুহি বাইরে এসে ওমকারের গাড়িতে করে যাচ্ছিল। মাঝপথেই সে গাড়ি থেকে নেমে খুব কাঁদতে থাকে। ওমকার তখন বলে, আমি জানি তুমি তোমার বাবার জন্য শুধু কাঁদছো না, কারণ আমি তোমাকে ভালো করেই চিনি। রুহি, তুমি যা করবে ভাবছো আমি তাতেই সাপোর্ট করব। এবার যদি সবার বিরুদ্ধে যেতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। তো আসলে রুহি চাইছিল বেবিটা নিজের কাছে রাখতে। তাই রুহি আর ওমকার এসে সামারকে এই ব্যাপারে বলে। রুহি বলে, সামার, আমি বেবিটা তোমাকে দিতে পারবো না, কারণ তুমি যদি ভবিষ্যতে বিয়ে করো তাহলে এটার কি গ্যারান্টি আছে যে আমার বেবি ভালো মা পাবে? তাই আমি আর ওমকার ভেবে দেখেছি যে বেবির জন্য এটাই বেস্ট হবে। তুমি তাকে দেখতে আসতে পারবে, কিন্তু বাচ্চার আসল গার্ডিয়ান আমি এবং ওমকারই হব। এই কথায় তো সামার খুবই রেগে যায় আর বলে, এসব কি আজে বাজে কথা বলছো? আমার বেবি এটা, আর আমি তার জন্য তোমাদের কোর্টেও নিতে পারি। এর উত্তরে রুহি বলে, হ্যাঁ, তুমি চাইলে এমন করতেই পারো, কিন্তু বেবির জন্য আমার সিদ্ধান্তই বেস্ট। আর কোর্টে নিতে চাইলে আমি রেডি আছি। তো বাইরে এসেই রুহি ওমকারকে থ্যাঙ্কস বলে তার ফিলিংসটা বোঝার জন্য। ওমকার তখন বলে, একটাই জীবন, আমরা ঠিকই ম্যানেজ করে নিব। তখনই ওমকারকে কল করে ফাইজা আর বলতে থাকে যে এই হোটেলেরই একজন স্টাফ রাম রাজকে খুন করেছে। তাই ওমকার এবার রামকে ধরার জন্য বেরিয়ে পড়ে। বাইরে তখন সামার তার মায়ের সাথে কথা বলছিল। সামার বলে, আমার আর আলিশার তো ডিভোর্স হচ্ছে, কিন্তু আমি ভাবছি রুহি ওমকারের থেকে বেস্ট কাউকে ডিজার্ভ করে, যে তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হেল্প করবে, তার ভালো মন্দ সব বুঝবে। তার মা তখন বলে, কি তোমার মতো কেউ? সামার হেসে বলে, হ্যাঁ, আমার বেবির মা হতে চলেছে রুহি, তাই আমি তার জন্য এবং আমার বেবির জন্য বেস্টটাই ভাবছি। আর আমি তাদেরকে নিয়ে অনেক বেশি প্রোটেক্টিভও। তো এইসব কথা বলতে বলতেই সামাররা দেখে সেখানে প্রায় মরে পড়ে আছে রাম। ওমকার তখন দৌড়ে এসে দেখে রামের গলায় কেউ কাটা চামচ মেরে দিয়েছে। রাম তো মারা যাওয়ার আগে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই বলতে পারে না, সেখানেই মারা যায়। এদিকে দেখা যায় আলিশার মা আলিশাকে আঘাত করে আবার নিজেই পুলিশে কল করে আর বলতে থাকে, প্লিজ আমার মেয়েকে বাঁচান। অন্যদিকে রুহি আর ওমকার হোটেল থেকে যখন চলে আসছিল তখনই ওমকার সিগারেট খেতে যায়। আর রুহি তখন ওমকারের কারের মধ্যে কিছু ছবি পায়, যেই ছবিগুলো ছিল আলিশা আর রাজের রিলেশনশিপের প্রমাণ। রুহি তখন ওমকারকে বলে, তাহলে তুমি সব জানতে? তুমি জানতে আলিশা সামারের বেস্ট ফ্রেন্ড রাজের সাথে রিলেশনশিপে আছে, তাও তুমি আমাকে বলনি? ওমকার বলে, আম সরি রুহি, আমি আসলে ভেবেছি তুমি এটা জানলে বাচ্চাটাকে ফেরত দিবে না। আর সত্যি বলতে আমি তখন অন্যের বাচ্চার জন্য রেডি ছিলাম না। রুহি এই কথা শুনে বলে, কি বললে? তুমি আমার বেবিকে একটা ক্রিমিনালের হাতে দিতে রেডি ছিলে? আর কি বারবার অন্যের বাচ্চা করছো? এটা আমারও বাচ্চা, আর আমি তাকে কেন যে কারো হাতে দিয়ে দিব? ওমকার বলে, রুহি, আমি আগে রেডি ছিলাম না, কিন্তু এখন রেডি আছি, প্লিজ বোঝার চেষ্টা করো। রুহি বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি এই বেবিটাকে সত্যি সত্যি ভালোবাসবে? ওমকার এটা শুনে বলে, কি বললে তুমি এটা? আমাকে তুমি বিশ্বাস করতে পারবে না? রুহি, আর কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি? আমি তোমার জন্য আমার ফ্যামিলির বিরুদ্ধে পর্যন্ত গিয়েছি। রুহি বলে, দেখো, আমি চাই না তুমি এরকম সম্পর্কে থাকো যেখানে তোমার মনে হবে তুমি কম্প্রোমাইজ করছো। আমরা হয়তোবা এতটাও স্ট্রং না যে সব সমস্যা একসাথে সমাধান করব। ওমকার তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ,
তুমি হয়তোবা ঠিকই বলেছ। রুহি তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার খারাপ সময়ে এই প্রথম তার বাবা তার কাছে আসে, আর রুহিও তখন তার বাবার বাইকের পেছনে চড়ে বাড়ি চলে যায়। সে এসেই প্রথমে পাখিকে জড়িয়ে ধরে, কারণ এই একটা মানুষই ছোট থেকে আজ পর্যন্ত তার পাশেই ছিল এবং আছেও। যাক, তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি কিভাবে প্রথম ওমকার এবং রুহির দেখা হয়। একদিন সুভদ্রার পার্স একটা চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। তখনই ওমকার সেখানে এসে তাকে হেল্প করে, আর তার সবজি নিয়ে সুভদ্রাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সেখানেই প্রথম ওমকার রুহির বাড়িতে খাওয়া দাওয়া করে এবং তার থেকে নাম্বারটাও নিয়ে যায়। রুহির আপনজনদের লিস্টে তখন থেকেই ওমকারের নাম চলে আসে, কিন্তু বর্তমানে রুহি ভয়ে আছে যে সেই লিস্ট থেকে ওমকার না বাদ পড়ে যায়। এবার সুভদ্রা তখন রুহিকে বলে, রুহি, আপনজনেরা ভুল করলে তাদেরকে ছেড়ে দিতে হয় না, দ্বিতীয়বার সুযোগ দিয়ে দেখো। যাক, তো এরপর পাখি আবার বলতে থাকে, এই দেখ, তোর দিদিমা ওই পিনালকে এনেছেন, মনে আছে তো সে কে? রুহি, তুই কিন্তু সাবধানে থাকিস তার থেকে। তো এই পিনালকে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে সামার তার বেবির রুমটা দেখে বেশ ইমোশনাল হয়ে পড়ে, তাই সে সাথে সাথেই কল করে রুহিকে। আর রুহি বলে, কবে নিয়ে যাচ্ছ আমায় কোর্টে? সামার বলে, সরি রুহি, আমি আসলে খুব কষ্ট পেয়েছিলাম, হঠাৎ করেই তুমি এইভাবে বলায় আমি আবারও বাবা হওয়ার চান্স পাবো কখনো ভাবিনি, আর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি, তাই ওরকম বলে ফেলেছি। তো আমি অনেক ভেবে দেখেছি, তুমি কাস্টাডি নিবে, নিয়ে নাও, সমস্যা নেই, আমি তোমাদের দুজনের সাথে ম্যানেজ করে নিব। আমি, তুমি, ওমকার, আমরা তিনজন মিলেই বাচ্চাকে বড় করব, আর আমি ওয়াদা করছি আমরা সেরা টিম হব বেবির জন্য। রুহি বলে, হয়তোবা, যাক, তোমাকে থ্যাঙ্কস। সামার তখন বলে, তোমাকে থ্যাঙ্কস রুহি, তোমার জন্যই তো আমি সব পাচ্ছি। তো সামার কল রাখার পরই কলিং বেল বেজে ওঠে, আর সে সাথে সাথে বাইরে এসে দেখে পুলিশ অফিসার এসেছে। আর সে বলতে থাকে, সামার, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন, তাই আপনাকে গ্রেফতার করা হলো। তো দেখা যায় সেখানে আলিশা এসেছে, আর তার মায়ের দেওয়া আঘাতকে সেখানে সে সামারের দেওয়া আঘাত বলছে। আলিশা তখন সামারকে বলে, সরি সামার, এই রিপোর্টটা করা জরুরি ছিল। অন্যদিকে আমরা সেই পিনালকে দেখি, এটা হলো রুহির মাসতুতো বোন। এই পিনাল তো খুবই চুগলি করা স্বভাবের মেয়ে এবং মারাত্মক বিরক্তিকর। পিনাল এসেই তো রুহিকে হোটেলে বলতে থাকে, এত মোটা লাগছে তোমাকে, প্রেগনেন্ট নাকি? রুহি বলে, কি? পিনাল বলে, আরে না না, মজা করছি। তো তারপরে দুজন বাইরে এসে দেখে সেখানে তো ভানরাজ এসেছে, রুহির জন্য সে গাড়ি নিয়ে এসেছিল। পিনাল তখন রুহিকে বলে, তুমি ওনাকে একটু ধরে রাখো তো, আমরা সেলফি নিব। রুহি এসে তখন ভানরাজকে চলে যেতে বলে, যেন পিনাল না জানতে পারে তাদের ব্যাপারে। কিন্তু ভানরাজ বলে, রুহি, একজন বাবা কি তার মেয়ের জন্য এতটুকুও করতে পারবে না? পিনাল তখন পেছন থেকে চিৎকার করে ওঠে আর বলে, ওমা, আপনি রুহি দিদির বাবা? তো তারপরে রুহি একেবারে তাকে সাথে করে নিয়ে বাড়ি আসে। পিনাল তো ভানরাজের মাথাটাই খারাপ করে দেয় কথা বলতে বলতে। রুহির তো খুব ইচ্ছে ছিল একটা ফ্যামিলি ডিনারের, কিন্তু সেটা যে এইভাবে হবে সেটা সে বুঝতে পারেনি। আর পিনাল তো সেখানে যা ইচ্ছা হচ্ছে তাই বলছিল। অন্যদিকে ওমকার রামের ইউনিফর্মের পকেট থেকে আলিশান নেকলেসটা পেয়ে যায়, আর সে এটা নিজের কাছেই রেখে দেয়। এদিকে রাতের বেলা পিনাল এসে রুহিকে ড্রিঙ্কস করতে বলে, কিন্তু রুহি বলে, না, আমি খাবো না, তুই একাই খেয়ে মজা কর। আর এই পিনালও তো মজার কথা শুনেই রুহির নতুন গাড়ি নিয়ে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, কিন্তু ভাগ্য ভালো তার কিছু হয়নি। ফাইন নিয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। রুহি তখন রেগে বলে, দেখ, অনেক হয়েছে, আজ তোর কিছু হলে আমরা কি জবাব দিতাম? কালই টিকিট কেটে দিব, তুই বাড়ি যাবি। এবার এখানে তো সবার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। অন্যদিকে সামার পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে আলিশার কাছে আর বলতে থাকে, তোমাকে আমি ভালো করেই চিনি, তাই এই নাটক বন্ধ করে আমাকে বলো তুমি কি চাও। এই লোভী আলিশা তখন বলে, আমি চাই এই বাড়িটা আমার জন্য ছেড়ে দাও, আমার এই বাড়িতে অনেক মেমোরিজ আছে। সামার বলে, ছি, তুমি তো অসম্ভব রকমের নির্লজ্জ মহিলা। এদিকে আজ পাখি আসে ভানরাজের সেটে। ভানরাজ বলে, আমি পরে গাড়ির ব্যাপারে কথা বলছি, তুমি এখানে থাকো, শুটটা দিয়েই আসছি। পাখিকে তখন অবন্তিকা নামের এক মহিলা বেশ আজে বাজে কথা বলে যে পাখিরা ভানরাজের টাকার জন্য এসেছে, আর পাখি তার কোরিওগ্রাফির অফারও ভানরাজের জন্যই পেয়েছে। পাখি তো এই কথা নিয়ে ভানরাজকে অনেক কিছু বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হোটেলে রুহিকে সামার সব সময় দেখে যাচ্ছিল, তার এত কষ্টের মাঝেও রুহিকে দেখে সে একটু ভালো থাকতো। আজ রুহি যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল তখনই সামার তাকে কিছু খেতে দেয়। রুহি তখন বলে, কাল কোথায় ছিলে? সামার জানায়, আসলে পুলিশ স্টেশনে যেতে হয়েছিল, আলিশা আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, আমি নাকি তাকে মেরেছি। তুমি জানো না হয়তো আমি মহিলাদের গায়ে হাত তুলি না। রুহি তখন বলে, আমি জানি, তুমি এরকম কাজ কখনোই করবে না। সামার এরপর তাকে জিজ্ঞেস করে, তো তুমি ঠিক আছো তো? কি হয়েছে বলো তো?
রুহি বলে না না, আমি ঠিক আছি। সামার তখন বলে তাহলে তো কোনো কিছু ঠিক নেই, বলো কি হয়েছে। রুহি এরপর বলতে থাকে এই তো আমার আর ওমকারের মধ্যে কিছু সমস্যা চলছে, ঠিক হয়ে যাবে আশা করছি। সামার তো তখন ভেবেছিল রুহিকে তার সব ফিলিংস বলে দিবে, কিন্তু অনেক চেষ্টা করেও সে বলতে পারে না। যাক, তো এরপরই বাড়ি ফেরার পর রুহি দেখতে পায় তাদের ফ্যামিলি গ্রুপের সবাই রুহির প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে কথা বলছে। আর এই সবই করেছে ওই পিনাল, কারণ সে রুহির আলট্রাসোনোগ্রামের ছবি দেখে ফেলেছিল। রুহি তো তাই আর কোনো মিথ্যা না বলে সবাইকে জানিয়ে দেয় আর বলে হ্যাঁ আমি প্রেগনেন্ট, আর আমি আমার মায়ের মতনই বাচ্চাটাকে একা বড় করব। বিয়ের পর বেবি হলে সবাই খুশিতে শেষ হয়ে যায়, আর বিয়ের আগে হলেই লজ্জা। আমার মতো যদি কখনো আমাদের ফ্যামিলিতে কারো সাথে এমন হয় তবে আমি আর আমার মা তাকে অবশ্যই সাপোর্ট করব, কিন্তু আমি জানি তোমরা করবে না, তাই আমি চাইও না তেমন কিছু। আমি আমার বেবিকে একাই ঠিক রাখতে পারবো। এরপরে রুহি তার মা দিদাকে বলে লাইফে অনেক লড়াই আসবে, কিন্তু কোনটা আমি করব সেটা আমিই ডিসাইড করব। তারপরে রুহি ওমকারকে ভয়েস মেসেজে বলে আমি তোমার জন্য হোটেলের পেছনে অপেক্ষা করব, চলে এসো, আর ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না তুমি আসবে। এদিকে সামার তার ঘরের কাজের মহিলাকে টাকা দিয়ে কিছু কথা বলতে বলে যে সে দেখেছে আলিশা তার মুখে নিজে নিজেই আঘাত করেছে। আলিশা বলে এটা কি কাজে আসবে মনে হয়? সামার তখন বলে সেটা তো কোর্ট বলবে, কিন্তু তোমার কাছে কি উকিলের ফিস দেওয়ার টাকা আছে? তাই এসব ছাড়ো আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি এখন তাদের উপর ফোকাস করব যারা আমার জীবনে ইম্পর্ট্যান্ট। অন্যদিকে রুহির সাথে ওমকার দেখা করতে আসে। সে রুহিকে বলে এসব কি বাচ্চাদের মতো আচরণ করছো? রুহি বলে আর তুমি যা করছো সেটা কি? 2 দিন ধরে না কল না মেসেজ, কিভাবে পারলে? হ্যাঁ ওমকার, আমাদের না বিয়ে করার কথা ছিল? তো রুহি ভেবেছিল আবারও নিজের সম্পর্কটাকে একটা সুযোগ দিবে, কিন্তু ওমকার বলে বসে রুহি তোমার কি মনে হয় এই সব কিছু কাজে আসবে? রুহি তখন বুঝতে পারে ওমকার আর তার সম্পর্কটা এতটাও স্ট্রং নয়, তাই তাকে ছেড়ে দেওয়াই ভালো হবে তার মতো করে। তাই রুহি ওমকারকে তার দেওয়া রিংটা ফেরত দিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বানরাজ পাখিকে বলে দেখো আমি আজ এত কষ্ট করে এত সফলতা পেয়েছি, যদি তোমার আর রুহির পাশেই না থাকতে পারি তাহলে এগুলো দিয়ে আমার কি কাজ বলো তো? অন্যদিকে রুহিকে সামার এসে বলে আমি তোমাকে দেখলাম হোটেল থেকে বেশ আপসেট হয়ে চলে আসতে, কিছু হয়েছে কি? রুহি বলে না আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। এদিকে বানরাজ পাখিকে বলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, কারণ তুমি রুহিকে আগলে নিজের স্বপ্ন পেছনে রেখেছিলে। তোমার জন্যই আমি এত দূর আসতে পেরেছি, আর তুমি তো আমার থেকেও বেশি ট্যালেন্টেড পাখি, তাই এই সাকসেসটা তুমিই ডিজার্ভ করো। আর প্লিজ আমাকে এখন তোমার পাশে থাকতে দাও। 27 বছরের রাগের হিসাব দিতে পারবো না আমি, কিন্তু একটু সুযোগ চাই পাখি, সেটা তো দাও। তো পাখিও এবার ইমোশনাল হয়ে বানরাজকে জড়িয়ে ধরে। অন্যদিকে আজ অবশেষে সামার নিজের ফিলিংস রুহিকে জানিয়ে দেয়। সে বলে আমি জানি এসব বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি জানি না কেন তোমাকে আর ওমকারকে দেখলেই আমার খারাপ লাগতো, আর আমাদের 7 বছর পর হয়তোবা এই বেবির মাধ্যমে ভাগ্য মিলেছে। আমি তোমাকে ভালোবাসি রুহি, আমি সত্যি বলছি, তোমার মতো মেয়ে আমি আগে দেখিনি। রুহি তখন বলে আমার আর ওমকারের ব্রেকআপ হয়ে গেছে। অন্যদিকে মিক্কি এখন আলিশার হোটেলে এসে পড়ে তাকে আক্রমণ করার জন্য। আলিশা তো তাকে বোঝানোর চেষ্টা করে যে নিজের পার্টনারকে সে কেন মারবে। তখনই সে বলে টাকা বের কর, না হলে আমি সানিকে তোর লোকেশন দিব। এবার কে এই সানি যার নামে আলিশাও ভয় পাচ্ছিল সেটা তো এখানে জানা যায় না। অন্যদিকে ওমকার কিছু লিড পায় সেই খুনগুলো নিয়ে। তো এদিকে রুহিকে চেক আপ করাতে নিয়ে আসে সামার। সামার বলে বন্ধু হিসেবে আমরা কিছু সময় একসাথে কাটাই, তাহলে আমরা একে অপরকে জানতে পারবো। রুহির পর তাকে নিয়ে পাবলিক ট্রেনে চলে আসে, আর বেচারা তো অনেক কষ্ট করে আসে, যা দেখে রুহি বেশ হাসতে থাকে। এবার আল্ট্রাসাউন্ড করার সময় তারা দুজন অনেক গল্প করে, বাচ্চাকে কোথায় ভর্তি করাবে, কিভাবে লালন পালন করবে, এই সব নিয়ে। সামার তো তার বেবিকে দেখে ওই সময়ই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর রুহি সামারের চোখে বেবির প্রতি ভালোবাসা দেখে বুঝতে পারে তাদের দুনিয়া আলাদা হলেও এই একটা জিনিস তাদের মধ্যে কমন, যে তারা দুজনেই বাচ্চাটাকে ভালোবাসে। ওই সময় সেখানে আলিশা চলে আসে, এসেই রুহিকে বলে তুমি কিন্তু সারোগেসির কন্ট্রাক্টে সাইন করেছিলে, তাই এই বাচ্চার মা এখনো আমি। আসলে আলিশা এখানে এসেছে টাকার জন্য। অন্যদিকে পাখি আবার অবন্তিকাকে নিয়ে জেলাস ফিল করছিল, তাই সে বানরাজকে বলে রেডি হয়ে নাও, আর আমাদের দেখা হবে অ্যাওয়ার্ড শোতে তোমার অবন্তিকার সাথে। এই বলেই পাখি রেগে মেগে চলে যায়। এদিকে ওমকার তো নদীর পাশে গিয়ে একজনের ছবি দেখিয়ে তদন্ত করছিল। সে সেখানে একটা নৌকা পায়, আর তার সন্দেহ হচ্ছিল যে মাদক ডিলিংটা সমুদ্র পথেই হচ্ছে। অন্যদিকে সামারকে রুহি বলে দেখো এই আলিশাকে আর টাকা দিবে না তো, সে টাকাই চাইছে বারবার, এজন্যই তোমাকে এভাবে ব্ল্যাকমেইল করছে। সামার বলতে থাকে আমি টাকা দিয়ে
কাহিনীটা এখানেই শেষ করে ফেলি? রুহি বলে, না সামার, এইভাবে চলতে থাকলে তো সে বারবার আসবে আর বারবার তোমাকে টাকার জন্য ব্ল্যাকমেইল করে যাবে। তুমি তাকে পুলিশে দিয়ে দাও চিটিং করার কেসে, আর আমি তার সব কথা রেকর্ড করে নিব। এসব শুনে সামার বলে, দেখো রুহি, এটা টিভি সিরিজ না, এটা বাস্তব জীবন। আমি যে কি করব বুঝতে পারছি না। তখন রুহি বলতে থাকে, আসলে সব দোষী আমার। আমি কন্ট্রাক্টে সাইন করার আগে একবার পড়ে নিলে ভালো হতো। ঠিক তখনই সেখানে সেই রশনি আসে। সে এখানে ওখানে ট্রিপ দিয়ে এসেছে হেল্প করতে। সামার তখন বলে, দেখ তুই প্লিজ আর কিছু করতে যাস না, বাড়িতেই চুপচাপ বসে থাক, এটাই বড় হেল্প হবে আমাদের জন্য। ওমকার তো ওইদিকে মাদক মাফিয়া পারভেজের ক্লু পায়, যে কিনা রাতের বেলা নৌকা থেকে নেমে সোজা চলে যায় সামারের হোটেলে। তাই সে এবার হোটেলে আসার জন্য ওয়ারেন্ট আনে। সামার তো একটা মিটিং থেকে বাইরে এসেই ওমকারকে বলতে থাকে, এই সব কি? ওমকার বলে, ওয়ারেন্ট সহ এসেছি। সামার তখন ওমকারকে বলে, দেখো কাল আমার এখানে একটা অ্যাওয়ার্ড শো আছে, তাই যা করার দ্রুত করবে। তখন ওমকার তাকে বলে, আমি হোটেল মালিকের সাথে কথা বলতে চাচ্ছি, অর্থাৎ তোমার বাবার সাথে। সামার জানায় তিনি তো এখানে নেই, তিনি তো লন্ডনে গিয়েছেন। ওমকার এটা শুনে বলতে থাকে, বাহ, হোটেলে দুটো খুন হয়ে গেল আর উনি ঘুরতে ব্যস্ত। ঠিক আছে, তাহলে উনাকে ছাড়াই সার্চ করে নিব আমরা। অন্যদিকে পরদিনই রুহি আসে আলিশার সাথে কথা বলতে। আলিশা বলে, আমি বেবির সাথে তার ছোটবেলাটা এনজয় করতে চাই, আর তুমি তো এই বেবিটাকে চাইছিলেও না, আমি একে বাঁচিয়ে রেখেছি। রুহি তখন বলে, দেখো এই বেবিটা আমার আর সামারের, আর আমি চাই বেবিটা একটা নর্মাল লাইফ পাক, যা তুমি দিতে পারবে না। আলিশা বলে, কেন, তোমরা পারবে? তোমাদের দুজনের কি বিয়ে হচ্ছে? রুহি বলে, প্লিজ তুমি আমাদের লাইফ আর ডিফিকাল্ট করবে না। আলিশা এইটা শুনে তাকে বলে, তোমার কি মনে হয় একা তোমার লাইফই ডিফিকাল্ট? আমার লাইফ সম্পর্কে জানো কিছু? আমার বাবা 7 বছরে আমাকে রেখে মারা যান। আমার মা কত কষ্ট করেছে তা আমি জানি। তারপরে আমাকে লোন নিয়ে সে বাইরে পাঠিয়ে দেয় ডিগ্রির জন্য, আর আমি কত কষ্ট করে আমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি সেটা আমি জানি। তো রুহি এই ব্যাপারটা সামারকে জানায়। সামার বলে, কি বললে? সে বাইরে থেকে ডিগ্রি এনেছে? বার্মিংহাম থেকে? কিন্তু আমাকে তো বলেছিল নটিংহাম থেকে। তারপরই সামার সার্চ করে দেখে সে আসলে বার্মিংহাম থেকেও ডিগ্রি আনেনি। তার মানে সে সামারকে মিথ্যা বলেছে। আলিশা তো তাকে চণ্ডীগড়ের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিল, তাই সামার সেটা জানতে এবার একজনকে কল করে। তো তারপরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওয়ানরাজরা সবাই চলে আসে। সেখানে রুহি সুভদ্রাও এসেছিল, কারণ পাখির কোরিওগ্রাফির কাজ হবে আজ। তো রুহিকে ওয়ানরাজ বলে, আমি একটু নার্ভাস রুহি। রুহি তখন তার বাবাকে বলে, তুমি একদম চিন্তা করো না, অ্যাওয়ার্ড তো তুমিই পাবে। তারপরে রুহি আর সামার আসে আলিশার কাছে আর তার সত্যিটা সামনে আনে। আসলে আলিশা আর সেই মিক্কি মিলে একরকম ধান্দা করত। আলিশা আসলে বড় বড় লোকদের পটিয়ে তাদের রুমে আসতো, তারপর তাদেরকে বেঁধে আলিশা আর তার পার্টনার টাকা চুরি করত। আর এটাই হচ্ছে তার ডার্ক পাস্ট, যা সামার জেনে গেছে। এবার সামার বলে, আমি তোমাকে ছাড়বো যদি ডিভোর্স দিয়ে দাও আর সেরোগেসির কন্ট্রাক্ট পেপারে সব কথা উইথড্র করো, আর আমাদের দুজনকে বেবির সাথে একা ছেড়ে দিবে তুমি। এই সব শর্ত মেনে নিলেই তোমাকে আমি ছেড়ে দিতে পারি। আলিশাও বলে, ঠিক আছে আমি করব, কিন্তু তুমি এই বিষয়টাকে এখানেই শেষ করবে প্লিজ। যাক, তো এরপরই দৃশ্য চলে যায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অ্যাওয়ার্ড তো দেওয়া হয়, কিন্তু অ্যাওয়ার্ডটা ওয়ানরাজ পায় না, তাই তার মনটা খুবই খারাপ হয়ে যায়। রুহি, পাখি আর সুভদ্রা তখন চেষ্টা করছিল তার মন ভালো করার। তাই রুহি বলে, আমার বাবাকে তো এই বয়সেও কত সুন্দর লাগছে তাই না? কেউ তো আমার বাবাকে দেখে বলতেই পারবে না যে ওনার এত বড় একটা মেয়ে আছে। তো এবার তো ওয়ানরাজ অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার মেয়ের কাছে বাবা হতে পেরেছে, আর এটা তার জন্য অনেক কিছু। তাই তার আর অ্যাওয়ার্ডের জন্য কোনোই মন খারাপ নেই। রুহি তখন দেখে সেখানে বসে বসে ড্রিঙ্ক করছে রশনি। রশনি তখন রুহিকে বলে, হয়তোবা আমার কর্মফলই আমাকে একা করে দিয়েছে। রুহি এটা শুনে বলে, দেখো আমি কিন্তু তোমার উপর আর রেগে নেই। আমি আগে রেগেছিলাম, তবে পরে রিয়েলাইজ করেছি এটা আমার দরকার ছিল। যদি এরকম না হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে ফ্যামিলি সবসময় পারফেক্ট হয় না, তারপরও সেটা ফ্যামিলিই থাকে। তো সেখানে এবার রশনি বলে, আমি আমার একটা ভুলের জন্য সব হারিয়ে ফেলছি। সবচেয়ে বড় কথা, আমার ভাই সামার আমার পাপের শাস্তি পাবে। রুহি বলে, মানে? তো সামারকে আসলে বলা হয়েছিল হসপিটাল বাঁচাতে হলে রুহিকে বলতে এই কেস তুলে নিতে, কিন্তু সামার বলে, আমি পারবো না। রুহি এমনিতেই আমাদের জন্য অনেক সাফার করেছে, আর জাস্টিস একমাত্র উপায় তাকে ভালো রাখার, তাই আমি এতে কিচ্ছু করব না। এবার রুহি তো এটা জানার পরই নিশ্চিত হয়ে যায় সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে মানুষ নিজের সমস্যাকে পেছনে রেখে তার ভালোবাসাকে আগলে রাখে, অর্থাৎ সামারই তার সেই সত্যিকারের ভালোবাসা। ওইদিকে সুভদ্রা আলিশাকে দেখে তার পিছু করতে থাকে। এদিকে রুহি সামারকে এসে বলে, আমি কেস উইথড্র করেছি। সামার বলে, কিন্তু কেন? রুহি তখন তাকে কিস করে আর বলে, কারণ আমি সব বুঝতে পেরেছি, তাই এটা আমি আমাদের জন্যই করেছি। আর রশনির লাইসেন্সও সাসপেন্ড হয়েছে, তার যা শাস্তি পাওয়ার
তা তো সে পেয়েছেই। আর একটা কথা, আমাদের বেবিকে আমি আগে চাইনি, কিন্তু এখন চাই। তাই তাকে ইনভলভ করে আমি কিছু করতে চাই না। তার খেয়াল রাখার জন্য আমরা তো আছি, তাই না? সামার বলে, হ্যাঁ আছি তো। এই বলেই তারা কাছাকাছি চলে আসে, আর তাদের দুজনকে এভাবে দূর থেকে দেখে ফেলে ওমকার। আর ভালোবাসার কাহিনীতে তো একজনের মন ভাঙারই ছিল, আর সেই মন ভাঙে ওমকারের। তাই সে এবার তার কাজে মনোযোগ দেয়। সে চলে যায় হোটেলে কোনো ক্লু খুঁজে বের করার জন্য। ওদিকে দিদা আলিশাদেরকে দেখে পালানোর চেষ্টা করছিল, তবে আলিশার মা তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকেই নিচে ফেলে দেয়। অন্যদিকে হোটেলে একটা গুপ্ত জায়গা খুঁজে পায় ওমকার, আর এদিকে তো সুভদ্রাকে হসপিটালে নিয়ে আসা হয়। তখন ডাক্তার জানায় সুভদ্রার মাথায় অপারেশন করতে হবে, তাই ডাক্তারকে কল করা হয়েছে, উনি খুব জলদিই আসবেন। রুহির তখনই মনে পড়ে তার দিদা সবসময় মালা পরে প্রার্থনা করত। তাই রুহি এবার সেই মালাটা আনতেই খারাপ আবহাওয়াতেও বেরিয়ে যায় হোটেলে যাওয়ার জন্য। তারপরে সেখানে বানরাজও আসে, তবে তার আসতে একটু লেট হয়ে যায় সেই অবন্তিকার জন্য। অন্যদিকে হোটেলের সেই গুপ্ত জায়গার ভেতরে হসপিটালের মতো বেড ছিল। ওমকার তখন সামারকে বলে, এখানে কি অর্গান সেলিং এর কাজ হতো? কি হতো এখানে? সামার বলে, আমাকে কি দেখে এরকম মনে হয় তোমার? আমি সত্যি বলছি, এই প্রথম নিজে এখানে এসেছি আমি। ওমকার তখন বলে, তোমার হোটেল আর তুমি জানো না? সব সত্যি খুব জলদিই বেরিয়ে আসবে। তো এদিকে সামারের মা বলে, জয়ের তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু সে আসছে না কেন? এমন নয় তো যে সে এইসবে জড়িয়ে আছে? সামার বলে, অসম্ভব। আমি বাবাকে ছোট থেকে জানি। বাবা রাগী বিজনেসম্যান হতে পারে, কিন্তু মাদক মাফিয়া হবে না। তো তারপরই সে হোটেলের ব্লু প্রিন্ট বের করে, আর তখন সে জানতে পারে কোনো এক কারণে এখানে গুপ্ত রুমটা রাখা হয়নি। সেই সময় সামার দেখে রুহি এসেছে, তাই সে রুহিকে সরি বলে তার সাথে না যাওয়ার জন্য, আর তাকে বলে, আমি কোনো অবৈধ কাজ করিনি। রুহিও এটা শুনে বলে, আমি জানি, আমি তোমাকে বিশ্বাস করি। তো তারপরে রুহি লিফটে আসে, আর সেখানে ওমকারও ছিল। সে রুহিকে সামারের ব্যাপারে বলে। তখন রুহি বলে, তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, তাই আমার ব্যাপারে কিছু বলার দরকার নেই। তখনই আবার কারেন্ট চলে যায়। দুজন তো তখন সেখানে আটকে বেশ ঝগড়া শুরু করে। ওইদিকে আলিশা আর তার মা মিক্কিকে মারার পরিকল্পনা করছিল। এদিকে লিফটে বসে বসে রুহি তো মালা জপ করেই যাচ্ছিল, আর ওমকার তো জানে রুহি মারাত্মক টেনশনে থাকলে এরকম করে। তাই সে রুহিকে বলে, কি হয়েছে রুহি? রুহি জানায় দিদা হসপিটালে, এখন ওনার অপারেশন যে করবে, ওনার আজ আসতে লেট হবে। তো এখানে রুহি বেশ ইমোশনাল হয়ে যায়, আর এক পর্যায়ে ওমকারকে জড়িয়ে ধরে। তবে ওমকার হয়তো দেরি করে ফেলেছে ফিরতে, তাই লিফট খুলে যখন সামার হাত বাড়িয়ে দেয়, তখনই রুহি সামারের হাত ধরে আর চলে যায় দিদার কাছে। সামার তখন ওমকারকে বলে, প্লিজ রুহিকে তার মতো ছেড়ে দাও। ওমকার বলতে থাকে, 2 নম্বরই করা লোকের থেকে আমি উপদেশ নেই না। তখনই ওমকারের সাথে একটা লোকের ধাক্কা লাগে, যে খুব তাড়াহুড়োই ছিল। অন্যদিকে আলিশা আর তার মাকে মিক্কি মারার চেষ্টা করে, তবে সেখানেও মিক্কিই মার খায়। আর এরপর সে যখন তার টাকা নিয়ে পালাতে যায়, তখন সেটাও সে করতে পারে না। অন্যদিকে হসপিটালে দেখা যায় যে রুহি আসার পরপরই দিদার অপারেশনটা হয়। পরদিন সকালেই হুঁশ ফিরে আসে সুভদ্রার। সামারও সেখানে ছিল, আর সেই সময় ডাক্তারকে দিয়ে বানরাজ একটা ফ্যামিলি ফটো তোলায়। সেই ফটোতে সামারকেও নেয় রুহি। অন্যদিকে হোটেলে বসে বসে ওমকার এবার আসল রহস্য বের করতে পারে। এখানে পারভেজ এসেছিল, কিন্তু সে পরে তার চেহারা বদলে বেরিয়ে যায়, অর্থাৎ প্লাস্টিক সার্জারি করে সে। এখানে বড় বড় ক্রিমিনাল আসে, আর সেই গুপ্ত জায়গায় তাদের সার্জারি হয়। সেজন্য পারভেজকে ভেতরে যেতে দেখলেও বাইরে আসতে দেখেনি সে। তো তারপরই ফিঙ্গারপ্রিন্টও বদলানো হয়। তাই এই শহরে মাদকের বিজনেস চলে, অথচ মায়াসুরের কোনো ক্লু পাওয়া যায় না। তো ফাইজাও তো মায়াসুরের ব্যাপারে জানতো। তার কারণ হিসেবে ফাইজা বলে তার ফ্যামিলিকে মারার হুমকি দিয়েছিল মায়াসুর। তবে মায়াসুর যে একজন মহিলা, এটা একমাত্র ফাইজাই জানে। এদিকে বানরাজ অবন্তিকার থেকে ডিভোর্স নিবে ভেবেছে। সে পাখিকে বলে, আমি আরো একবার ক্যারিয়ারের জন্য তোমাকে ছাড়তে পারবো না পাখি, আমি তোমাকে খুব ভালোবাসি। তো এখানে এদের একটা হ্যাপি লাইফ শুরু হয়, রুহি আর সুভদ্রাকে সাথে নিয়ে। আর এদিকে আলিশা তার মাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময় কেউ একজন এসে তাদের আটকায়। আর ওদিকে ওমকার হসপিটালে আসে, আর জানা যায় ওমকার এই অপারেশনটা করার জন্য ডাক্তারকে ফোর্স করেছিল। তাই রুহি ওমকারকে থ্যাঙ্কস বলে। ওমকার বলে, হেল্প তো আমি তোমার সাথে থাকলেও করব, আর না থাকলেও করব। তখনই সামার আসে। ঠিক সেই সময় তার কাছে একটা কল আসে, যেই কল তাকে একেবারে নিস্তেজ করে ফেলে। আর জানা যায় যে তার বাবা মারা গিয়েছে আর সাগরে ভেসে এসেছে। এটা শুনে সে একেবারে স্তব্ধ হয়ে পড়ে। আর ওইদিকে আমরা জানতে পারি আসল মায়াসুর অন্য কেউ নয়, বরং জয়ের স্ত্রী সুরভি। সামার তো এই খবর পেয়েই বেরিয়ে যায়, আর রুহিও। রুহি যাওয়ার আগে আজ বারবার ঘুরে দেখে ওমকারকে। তো রুহি যাওয়ার পরই ওমকার কলে কথা বলছিল, আর ঠিক তখনই হঠাৎ করে এক মহিলা তার পেটে শুট করে দেয়। এই মহিলাটাকে সেটা জানা যায়নি, শুধু তার হাতটা দেখা যাচ্ছিল। আর সাথে সাথেই
মাটিতে লুটিয়ে পড়ে ওমকার। হয়তোবা তার জীবনের শেষ এখানেই হয়ে যায়, আবার নাও হতে পারে, কারণ এই দৃশ্যের সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়। তবে এর পর কি হতে চলেছে? ওমকারের জীবন কি এখানেই শেষ, নাকি সে আবারও বেঁচে উঠবে? আর সেই মহিলাটাই বাকে? তাছাড়া রুহি আর সামারের জীবনেও বা কি ঘটতে চলেছে, আর তাদের বাচ্চাটারই বা কি হবে? এই সবই আমরা জানতে পারবো এই গল্পের সেকেন্ড সিজনে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।